পরিণত হবে। কিন্তু আমরা সামাজিকভাবে আমরা অনেক কিছুই এগ্রিমেন্ট করে থাকি যেগুলাতে লিগালি বাইন্ডিং হয় না। যেমন যে আমরা আমাদের ফ্রেন্ড সার্কেলের সাথে চলাফেরার সময় আমরা কত কথা বলি, আমরা তাদের সাথে এগ্রিমেন্ট করি চলো আমরা আজকে ডিনারে যাই, আজকে ওখানে আমরা লাঞ্চ করি, আমরা আজকে ওই মুভি দেখতে যাব, আপনার আজকে আমরা ওইটা করব, হ্যাঁ আমরা বিনোদন পার্কে ঘুরতে যাব, এরকম বিভিন্ন ওগুলা যেগুলা বলি সেগুলো আসলে লিগালি কোনো বাইন্ডিং ক্রিয়েট হয় না। এখান থেকে কোনো লিগালি বাইন্ডিং ক্রিয়েট হয় না, নতুন করে কোনো কাজ বা কোনো ঘটনা সৃষ্টি হওয়ার মতো এরকম কিছু হয় না। সুতরাং সেগুলোকে আমরা ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন ওই আপনার ক্যারেক্টারিস্টিক্স অনুযায়ী সেখানে আমরা সেগুলোকে কন্ট্রাক্ট বলতে পারবো না। হাজবেন্ড ওয়াইফ তার বাসাতে আমাদের কাজের যে হাউসকিপিং কে কি কাজ করবে, আজকে একজনে বলতে পারে কাপড় চোপড় নর্মালি ওয়াইফ ধোয়, সেটা হাজবেন্ড ধুতে পারে, আবার নর্মালি হাজবেন্ড ধোয় সেটা ওয়াইফ ধুবে। এই মানে বিভিন্ন কথাবার্তা বিভিন্ন কাজের যে জিনিসগুলো সেগুলো কি হচ্ছে না লিগেল রিলেশনে পড়ে না। অর্থাৎ আপনি যদি কন্ট্রাক্ট করতে হয় তাহলে সেটা ইন্টেনশন টু ক্রিয়েট লিগেল রিলেশন ক্রিয়েট হতে হবে। যদি না হয় তাহলে আমরা সেগুলাকে আমরা কন্ট্রাক্ট হিসাবে পরবর্তীতে ফার্দার আমরা ট্রিট করতে পারবো। তারপর আমরা বলছি ভয়েডেবল এবং ভ্যালিড কন্ট্রাক্ট কাকে বলে। ভ্যালিড কন্ট্রাক্ট হচ্ছে যদি এটা এগ্রিমেন্ট এনফোর্সেবল বাই ল হয় তখনই তাকে বলা হয় কন্ট্রাক্ট, আর কন্ট্রাক্টই বলা হবে ভ্যালিড কন্ট্রাক্ট। আর যদি সেই কন্ট্রাক্টটা যদি কোনো এসেনশিয়াল এলিমেন্টস না থাকে, এসেনশিয়াল এলিমেন্টসের অ্যাবসেন্স থাকে, তখনই তাকে বলা হবে ভয়েড কন্ট্রাক্ট। আরেকটা আমরা কন্ট্রাক্ট বলছি সেটা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। ভয়েডেবল কন্ট্রাক্ট গুলো কিরকম নেচারটা হচ্ছে আপনার এখানে এই যে এসেনশিয়াল এলিমেন্ট গুলো আছে সেখানে এমন কিছু উপাদান আছে যে উপাদানটা যদি কেউ ডিসক্লোজ করে মেনে নেয়, ডিসক্লোজ না করে মেনে নেয় তাহলে সেটা ভ্যালিড কন্ট্রাক্ট হিসাবে কি হয়ে যায়, কন্ট্রাক্ট হিসাবে ট্রিট হয়। কিন্তু কোনো এক পার্টি সে যদি এটা মানে মেনে না নেয়, সে যদি ডিসক্লোজ করে দেয় যে না আমাকে জোর করে এই কাজটা করানো হয়েছে, আমাকে ফ্রড করানো হয়েছে, এই কথাগুলো সে যখন বলে দিবে তখনই এই প্রকার কন্ট্রাক্ট গুলো কি যাবে, বাতিল হয়ে যাবে, ভয়েড হয়ে যাবে। এইরকম টাইপের যে কন্ট্রাক্ট গুলা, যে কন্ট্রাক্টে কোনো না কোনো একটা এলিমেন্ট আছে, যে এলিমেন্ট গুলা ইচ্ছা করলে এক পার্টি বন্ধ করে দিতে পারে, এক পার্টি ক্যান্সেল করতে পারে, কিন্তু অন্য পার্টির সেই ক্ষমতাটা থাকে না, সেই রকম টাইপের কন্ট্রাক্টকে বলা হচ্ছে ভয়েডেবল কন্ট্রাক্ট। এরকম তিনটা কন্ট্রাক্ট আমরা বলছি। এখন যেমন হচ্ছে আমরা ফ্রি কনসেন্টের ক্ষেত্রে আমরা বলছি মিক্সড একটা পয়েন্ট আছে, মিক্সড রিপ্রেজেন্টেশন। মিক্সড রিপ্রেজেন্টেশন কাকে বলে, যে আপনি যা দরকার সেটাকে মানে উল্টাভাবে প্রেজেন্ট করা, যা সত্য সেই সত্যকে মিথ্যাভাবে প্রেজেন্ট করা, যা আছে সেগুলোর সাথে কিছু মিসলিড করে দেওয়া, এরকম সবকিছুকেই বলা হচ্ছে মিক্সড প্রেজেন্টেশন। রিপ্রেজেন্টেশনটা মিস ভাবে করা হয়েছে, সেটা যথাযথ হয় নাই। আমরা ভয়েডেবল এবং ভয়েড অ্যাব ইনিশিউ একটা কন্ট্রাক্ট বলছি, সেগুলোর উদাহরণগুলো আমরা বলছি। হ্যাঁ, ভয়েড অ্যাব ইনিশিউ যেগুলা এরকম টাইপের কন্ট্রাক্ট, যে কন্ট্রাক্টগুলা সৃষ্টির লগ্ন থেকেই শুরু থেকেই সেগুলা ভয়েড। যেমন হচ্ছে কাউকে মার্ডার করার জন্য যদি কন্ট্রাক্ট করে থাকে, অথবা তুমি যদি মাইনর যদি কোনো কন্ট্রাক্ট করে, হ্যাঁ, অথবা লুনাটিক কোনো পার্সন যে ইনক্যাপাবল সে যদি কোনো কন্ট্রাক্ট করে, সেই রকম কন্ট্রাক্ট গুলা ভয়েড অ্যাব ইনিশিউ এগ্রিমেন্ট। তারপর আমরা বলছি কোয়াজি কন্ট্রাক্ট। কোয়াজি কন্ট্রাক্ট গুলা কি, যে কন্ট্রাক্ট গুলা আপনার ডাইরেক্টলি কোনো কন্ট্রাক্টে থাকে না, কন্ট্রাক্টে রূপান্তরিত থাকে না, সেখান থেকে কোনো ডিসিশন আসা যায় না, সেই কন্ট্রাক্ট গুলা যখন ডিসিশন আসার জন্য থার্ড পার্টি অর্থাৎ জাজমেন্টের প্রয়োজন পড়বে, কোর্টের কাছে যেতে হবে, সেরকম টাইপের কন্ট্রাক্টকে আমরা বলবো কোয়াজি কন্ট্রাক্ট, অর্ধেক কন্ট্রাক্ট। ঠিক আছে, কন্ট্রাক্ট থেকে ফাইনাল ডিসিশনে আসা যায় না। ফাইনাল ডিসিশন আসতে হলে কোর্ট অথবা জাজ বলি অথবা থার্ড পার্টি বলি, সেখান থেকে ডিসিশনে যেতে হবে। কোয়াজি কন্ট্রাক্ট। এখানে এক্সাম্পল আমরা একটা কোয়াজি কন্ট্রাক্টের এক্সাম্পল বলছি। তারপর আমরা আলোচনা করছি ইনকর্পোরেশন অফ টার্মস। আমরা বিভিন্ন নতুন নতুন টার্মস যদি আসে সেই টার্মস গুলো কিভাবে ইনকর্পোরেশন করা যায়, ঢুকানো যায় কন্ট্রাক্টে, সেই কন্ট্রাক্টে বলা হচ্ছে সেরকম টার্মস দিয়ে ঢুকানোর যে পন্থা সেটাকে বলা ইনকর্পোরেশন। ইনকর্পোরেশন বাই অ্যাকচুয়াল নোটিশ, ইনকর্পোরেশন বাই সিগনেচার, ইনকর্পোরেশন বাই দ্য প্রভিশন অফ রিজনেবল নোটিশ, ইনকর্পোরেশন বাই কোর্স অফ ডিলিং। এই চারটা ওয়েতে নতুন একটা টার্মসকে ইনক্লুড করা যায়। তারপর আমরা বলছি এক্সপ্রেস টার্ম। এক্সপ্রেস টার্মস কি, যেগুলাকে
আপনার যখন কন্ট্রাক্ট করা হয় সেই কন্ট্রাক্টের সময় আপনি যেগুলাকে কি করা হয় আলোচনায় আনা হয় সেগুলো বোরালি হতে পারে অথবা রিটেনই হতে পারে, কিন্তু সেই কথাগুলো বলা হয়েছে অলরেডি, তখন তাকে বলা হবে এক্সপ্রেস টার্ম। যেগুলাকে যদি বলা না হয়ে থাকে সেগুলোকে বলা হয় ইমপ্লয়েড টার্ম। তাহলে এক্সপ্রেস টার্ম রিটেনও হতে পারে, ওরালও হতে পারে, কিন্তু সেগুলো আলোচনা হয়েছে দুজনের মানে মধ্যে কথাগুলো বলা হয়েছে, তখন তাকে বলা হচ্ছে এক্সপ্রেস। তাহলে ইমপ্লয়েড টার্ম হচ্ছে যেগুলা বাই নেচারেই আছে, যেগুলা মানতে হয়, সেগুলা আলোচনা করা হয় নাই, সেগুলো আলোচনা করার প্রয়োজনও নাই, এরকম টার্মকে বলা হচ্ছে ইমপ্লয়েড টার্ম। এই ছিল আমাদের গত লেকচারের আমরা মোটামুটি আলোচনা করছি। আমরা এখন সামনের দিকে আগাবো, এর ভিতরে আপনাদের প্রথম আমরা কোনো কোশ্চেন আছে কিনা এগুলো আমরা দেখবো, তারপর আমরা এই পর্যন্ত আমরা যে আলোচনা করছি এর ভিতরে আপনাদের কোনো কিছু জানার আছে কিনা? স্যার ইমপ্লয়েড টার্মসটা আরেকবার একটু বলবেন? এর আগে আপনি একটু বলেন এক্সপ্রেস টার্ম বলতে কি বুঝছেন? এক্সপ্রেস টার্ম বলতে আমরা কি বুঝছি একদিন বলেন, একজন আলোচনা করেন। টার্ম দুই প্রকার, এক্সপ্রেস টার্ম, ইমপ্লয়েড টার্ম। যেটা স্যার, বিবেচনায় আনতে হবে এমন কিছু, স্যার, এক্সপ্রেস টার্ম। যে টার্মস গুলো আলাপ আলোচনার মাধ্যমে নিয়ে আসা হয় সেগুলো এক্সপ্রেস টার্মস। হ্যাঁ, যেগুলো আলোচনা করা হয়েছে, করা হয়, স্যার, যদি আপনি কন্ট্রাক্ট করেন, অলরেডি করে থাকেন, তাহলে কন্ট্রাক্টের আগে এগুলো আলোচনা করছেন, সেগুলো হচ্ছে এক্সপ্রেস টার্মস। অথবা যে টার্মস গুলো আপনার কন্ট্রাক্ট করার পূর্বেই কি করতে হয়, আলাপ আলোচনার করে দুইজনের ভিতরে সিদ্ধান্ত নিতে হয়, দুই পার্টি অথবা ততোধিক পার্টির ভিতরে সিদ্ধান্ত নিতে হয়, সেগুলোকে বলা হচ্ছে এক্সপ্রেস টার্ম। তাহলে উল্টাটা হবে ইমপ্লয়েড। ইমপ্লয়েড কি হবে? Recording in progress. ইমপ্লয়েড টার্মস কি হতে পারে? যেগুলো আলাপ আলোচনার মাধ্যমে আগে থেকে ঠিক করা থাকে না বা নির্ধারিত থাকে না আর কি। থাকে না অথবা নির্ধারিত করার প্রয়োজন পড়ে না, যে টার্মগুলো যেগুলো আলোচনা করে নির্ধারণ করার প্রয়োজন থাকে না, সেগুলোকে বলা ইমপ্লয়েড টার্ম। ক্লিয়ার? যেমন আমরা উদাহরণ দিচ্ছি, আপনাকে যখন এমপ্লয়ি এবং এমপ্লয়ার সাথে যখন কন্ট্রাক্ট হয়, কন্ট্রাক্টের ভিতরে একটা আছে যে আপনাকে সেফ ওয়ার্ক প্লেস দিবে, এটা আপনার আসলে আলোচনা করার কোনো দরকার নাই। আপনাকে রিক্রুটমেন্ট করার পরে আপনাকে সেফ একটি ওয়ার্কিং এনভায়রনমেন্ট দিতে হবে, আপনার কাজের একটা সুযোগ দিতে হবে, কাজের একটা পরিবেশ দিতে হবে, এটা ইমপ্লয়েড টার্ম। এটা যদি কেউ বলে যদি চাকরি করার না, আমি তো আপনাকে এরকম কিছু বলি নাই যে আপনাকে সেফ একটা ওয়ার্ক প্লেস দিব। সেফ ওয়ার্ক প্লেস না দিলে আমার কাছে কি আপনি আশা নিবেন, কি আমার কাছে কাজ কি নিবেন? তাহলে এই হচ্ছে একটা ইমপ্লয়েড টার্ম। ঠিক একই রকম এমপ্লয়ের প্রতি লয়াল হবে। হ্যাঁ, সে যেগুলো বলবে সে অনুযায়ী সে কাজ করবে। এই যে কথাটা, সেটাও কি আপনি লেখা না থাকার প্রয়োজন নাই, আপনি আপনার তার আন্ডারে কাজ করবেন, তার আগে কাজ করবে, অটোমেটিক্যালি তার প্রতি আপনি লয়াল হতে হবে। এটা হচ্ছে একটা ইমপ্লয়েড টার্ম। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাহলে পরীক্ষা আসতে পারে ডিফারেন্স বিটুইন ইমপ্লয়েড টার্মস এন্ড এক্সপ্রেস টার্মস। আর কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত যা আমরা আলোচনা করলাম? তাহলে আমরা নতুন একটা টপিক করবো আজকে। কন্ডিশন এন্ড ওয়ারেন্টি। কন্ডিশন এন্ড ওয়ারেন্টি।
কন্ডিশন কি, ওয়ারেন্টি কি? অ্যাকর্ডিং টু সেল অফ গুডস 1930, আমরা সেখান থেকে পড়বো। স্টিপুলেশন ইন এ কন্ট্রাক্ট অফ সেল, যে কন্ট্রাক্ট অফ সেলের কথাবার্তা। Stipulation in a contract of sale with reference to the goods which are the subject thereof may be a condition or a warranty. মানে একটা কন্ট্রাক্ট অফ সেলের ক্ষেত্রে যে স্টিপুলেশন গুলো আছে সেই গুডস এর রিলেটেড স্টিপুলেশনকে একটা বলা হতে পারে কন্ডিশন অথবা ওয়ারেন্টি। স্টিপুলেশন কি? স্টিপুলেশন হচ্ছে আপনি কোন গুডসটা কেন কিনতেছেন, গুডসটার প্রয়োজনীয়তা, গুডসটার এসেনশিয়াল, গুডসটার আপনার কি বলে সার্ভিস ভ্যালু, হ্যাঁ, অথবা গুডসটার ইউটিলাইজ ভ্যালু, এটা হচ্ছে স্টিপুলেশন। Stipulation in a contract of sale with reference to goods which are the subject thereof may be a condition or a warranty. এখন এই যে আপনার গুডসের যে স্টিপুলেশনটা, সেটা কন্ডিশন হতে পারে অথবা ওয়ারেন্টি হতে পারে। আমরা যে কন্ডিশন বলতে আমরা যতদিন আমরা যেগুলো জানি সেই কন্ডিশন, এখানে কন্ডিশন না। কন্ডিশন মানে আমরা বুঝি, হ্যাঁ, এটা গোস্টটা ভালো, গোস্টটা আর আপনার আমি আমার বাসায় পৌঁছাই দিবেন, গোস্টটা আমি 5 দিন পরে নিব, এই সব কন্ডিশন না। এখানে এখানে কন্ডিশন হচ্ছে গোস্টের স্টিপুলেশনের উপর নেচারটা। তাহলে কন্ডিশন ইজ এ স্টিপুলেশন essential to the main purpose of the contract, the breach of which gives rise to right to treat the contract as repudiated. কন্ডিশন হচ্ছে একটা গুডসের প্রধান উদ্দেশ্য, একটা গুডসের যে স্টিপুলেশন গুলা থাকবে সেই স্টিপুলেশন গুলার মেন উদ্দেশ্য, এসেনশিয়াল উদ্দেশ্য, মেন উদ্দেশ্যের জন্য যেগুলা থাকে সেগুলো হচ্ছে কন্ডিশন। তার মানে কি বোঝাচ্ছে, এই যে মেন উদ্দেশ্য, আপনি যেটার জন্য গুডস আপনি কিনবেন, কন্ট্রাক্ট অফ সেল করতেছেন, এই গুডসটা আপনি নিবেন, তাহলে সেই গুডসটা যদি আপনার পারপাসটা সাধন না হয়, তাহলে আপনার কি, আপনি যে কন্ট্রাক্ট করলেন সেই কন্ট্রাক্টটা বাতিল, সেই কন্ট্রাক্টটা বাতিল বলে গণ্য হয়। তাহলে কন্ডিশন ইজ এ স্টিপুলেশন এসেনশিয়াল টু দ্য মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট। আবারও বারবার বলতেছি কেন, কারণ এটা আপনার জন্য নতুন। কন্ডিশন হচ্ছে স্টিপুলেশন এসেনশিয়াল টু দ্য মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট। আপনি যে কন্ট্রাক্টের যে উদ্দেশ্য নিয়ে কন্ট্রাক্টটা করছেন, সেই কন্ট্রাক্টের মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনার কন্ডিশন। আর ওয়ারেন্টিটা কি? ওয়ারেন্টি ইজ এ স্টিপুলেশন unilateral টু দ্য মেইন পারপাস অফ দ্য কন্ট্রাক্ট। আপনার যে কন্ট্রাক্ট করতেছেন, কন্ট্রাক্টের মেইন যে উদ্দেশ্য, সেটার কি সাপোর্টিভ, কোলাটেরাল, সহায়ক উদ্দেশ্য যেগুলা, সেগুলো হচ্ছে ওয়ারেন্টি। The breach of which gives rise to a claim for damage. এই ওয়ারেন্টির জন্য, যদি ওয়ারেন্টি কেউ ভঙ্গ করে, তাহলে সেটার জন্য আপনি ক্লেম করতে পারবেন, সেটা যে ড্যামেজটার জন্য। বাট নট টু এ রাইট টু রিজেক্ট দ্য গুডস, কিন্তু আপনার সেই অধিকার নাই যে গুডসটা আপনি রিজেক্ট করে দিবেন, এন্ড ট্রিট দ্য কন্ট্রাক্ট অ্যাজ রিপুডিয়েটেড, এবং কন্ট্রাক্টটা বাতিল করে দিবেন, সেই ক্ষমতা নাই। তাহলে কন্ডিশন হলো মেইন পারপাস, এসেনশিয়াল পারপাস, আর হলো কোলাটেরাল হচ্ছে ওয়ারেন্টি। কন্ডিশন যদি আপনি ব্রিচ করেন, তাহলে কন্ট্রাক্ট উইল বি রিপুডিয়েটেড, কন্ট্রাক্ট বাতিল হয়ে যাবে, করার মতো রাইট আপনার আছে, আপনি বাতিল করতে পারবেন, ট্রিট করতে পারবেন। ওয়ারেন্টি যদি ব্রিচ করে, তাহলে সেটার জন্য আপনি ড্যামেজ ক্লেম করতে পারবেন, আপনি গুডসটা রিজেক্ট করার রাইট থাকবে না, আপনি গুডসটা রিজেক্ট করতে পারবেন না, আপনি ড্যামেজটা জন্য ক্লেম করতে পারবেন এবং কন্ট্রাক্টটা রিপুডিয়েটেড করতে পারবেন। এখন আমরা যদি একটা এক্সাম্পল দিই, তাহলে আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবে। কন্ডিশন ওয়ারেন্টি, যেমন আপনি একটা গাড়ি ক্রয় করবেন, এখন আমি গাড়ি কিনতে যাব, গাড়ি কিনবো, তাহলে আমার পারপাসটা কি, গাড়ি কেনার উদ্দেশ্যটা কি? গাড়ি কেনার এসেনশিয়াল উদ্দেশ্য হচ্ছে গাড়িটা ভালো ড্রাইভ করবে, গাড়িটা ভালো ড্রাইভ করবে, গাড়িটা সঠিকভাবে ফুয়েল কনজাম্পশন করবে। অতিরিক্ত ফুয়েল যদি কনজাম্পশন করে, তাহলে কিন্তু আমি গাড়ি চালাতে পারবো না। তাহলে এই যে দুইটা উদ্দেশ্য আমি বললাম, এই দুইটা যেটা, এটা হলো এসেনশিয়াল উদ্দেশ্য, পারপাস, এসেনশিয়াল স্টিপুলেশন। তাহলে এই যে মেইন পারপাসটা, সেই মেইন পারপাসটাই হচ্ছে আমার গাড়িটা ভালো ড্রাইভ করা, গাড়িটা
সঠিকভাবে ফুয়েল কনজাম্পশন করা। তাহলে এই যে দুইটা জিনিস যদি আপনার কন্ট্রাক্ট কাজের সাথে যদি আমি গাড়িতে একটা কন্ট্রাক্ট করি, গাড়ি কিনবো, কন্ট্রাক্ট অফ সেল করি, তাহলে যদি এই দুইটা পারপাস, যদি গাড়ি কেনার পরে নিয়ে আসলাম, আনার পরে একদিন পরে গাড়ি আর চলে না, ফুয়েল অতিরিক্ত খায়, তাহলে আমি কি করতে পারবো? আমি তার সাথে কন্ট্রাক্টটা রিপুডিয়েট করবো, আমি গাড়িটা চেঞ্জ করে নিবো। ঠিক আছে, কিন্তু ওয়ারেন্টিটা কি? আমি গাড়ি নিয়ে আসলাম, তখন আমার ওই দেখবেন রেডিওটা দেখলাম, রেডিওটা চলে, খুব সুন্দর চলে, পাশের যে গ্লাস, লুকিং গ্লাস খুব সুন্দর, আনার পরে লুকিং গ্লাসটা দেখা যাচ্ছে না, ভালো দেখাচ্ছে না। তারপরে আমার যে রেডিও, যে অডিওটা ভালো চলতে বন্ধ হয়ে গেছে। তাহলে এই যে অডিওটার জন্য আমি গাড়িটা কি করতে পারবো না? ফেরত দিতে পারবো না। আমার উদ্দেশ্য, গাড়ি কেনার উদ্দেশ্য অডিও শোনা না, গাড়ি কিনে আমি বসে বসে শুধু গান শুনবো, এটা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্যটা কি? গাড়িটা ভালো করে চালানো। তাহলে এই যে সাপোর্টিং যে উদ্দেশ্যটা আপনার অডিও শোনা, সেটা হচ্ছে ওয়ারেন্টি। এই ওয়ারেন্টির জন্য আমার রেডিওর জন্য অডিও ঠিক হয় না, সেটা যদি আমি ক্লেম করতে পারবো, আমার ড্যামেজ, এটা ড্যামেজ এত টাকা, তাহলে রেডিওটা দিয়ে পড়ে, লুকিং গ্লাসটা নষ্ট, লুকিং গ্লাস চেঞ্জ করে দেন, অথবা তার লুকিং গ্লাসের টাকা দেন, এটা ড্যামেজটা আমি ক্লেম করতে পারবো। কিন্তু এটার জন্য আমি তাকে গোষ্ঠটা ফেরত দিতে পারবো না, গোষ্ঠটা রিজেক্ট করতে পারবো না, এবং কন্ট্রাক্টটা রিপুডিয়েট করতে পারবো, বাতিল করতে পারবো। এই হলো কন্ডিশন এবং ওয়ারেন্টির উদ্দেশ্য। কন্ডিশন এবং ওয়ারেন্টি কি, এই আমরা জানলাম। কন্ট্রাক্ট অফ সেল, কন্ট্রাক্ট অফ সেল অনুযায়ী এই কথাগুলো আমরা বললাম। Whether a stipulation in a contract of sale is condition or warranty depends on each case on the construction of the contract. Stipulation may be condition, though called a warranty in the long run বা warranty in the future. একটা কন্ডিশন না ওয়ারেন্টি, সেটা ডিপেন্ডস করবে আপনার উদ্দেশ্যের উপর। আমি যেমন এটা বললাম এই কথা, আমি যদি এখন মোবাইলের কথা বলি, আপনি মোবাইল কিনতেছেন, মোবাইল কেনার আপনার উদ্দেশ্য হচ্ছে আপনি ক্লাস করবেন, মোবাইলের মাধ্যমে আপনি কি করবেন? অনলাইন ভিডিও, আপনার জুমের মাধ্যমে আপনি ক্লাস করবেন। এখন আপনি মোবাইল কিনলেন, কিনে নিয়ে আসলেন, সেটা দেখাই দিল আপনার মোবাইলে কলিং টলিং যা আছে সব ওকে আছে, সবকিছু হচ্ছে, কিন্তু আসার পরে আপনি মোবাইল জুমে ক্লাস করতে পারেন না। তাহলে আপনার কি হলো না? আপনি কন্ডিশন ছিল, আপনার মেইন পারপাস ছিল মোবাইলে ক্লাস করা, আপনি ক্লাস করতে পারলেন না, তাহলে আপনার কন্ট্রাক্টটা রিপুডিয়েট করতে পারবেন, আপনি গোষ্ঠটা রিজেক্ট করতে পারবেন। কিন্তু আরেকজনের পারপাস, হ্যাঁ আমার আমি কোনো ক্লাস টাস লাগে না, আমার, আমি কোনো নিয়মিত স্টুডেন্ট না, আমার লাগে না, আমি একটা মোবাইল কিনছি, মোবাইলে ঠিক মতো কি করার জন্য? আপনার কথা বলার জন্য, কথা ভিডিও কল দিব আমরা, ভিডিও কলে যেগুলো আছে, হ্যাঁ ইমো বলেন, বিভিন্ন মেসেঞ্জার, এই সে বিভিন্ন চ্যাট, এইগুলাতে আমি কথা বলার জন্য, তাহলে এই কথাগুলো আমার ঠিক মতো হচ্ছে, কিন্তু আমার এইরকম ক্লাসের সমস্যা হচ্ছে, তাহলে আমি কি করব? আমার এই ক্লাসের জন্য মোবাইলটা চেঞ্জ করতে পারবো না, কারণ আমি ক্লাস উদ্দেশ্য না, আমার আমার উদ্দেশ্য হচ্ছে মোবাইলে কথা বলা, কথাটা ঠিক ইনকামিং আউটগোয়িং ঠিক আছে, তাহলে সেটা আমার উদ্দেশ্য। তাহলে এটাই বলছে কন্ডিশন এবং ওয়ারেন্টি কি হবে আপনার গুডসের, এই দুই ক্ষেত্রে দুই রকম, দুইজনের জন্য দুইটা, একজনের জন্য স্টিপুলেশন একটা, আপনার এসেনশিয়াল এলিমেন্টস একটা, আরেকজনের জন্য কোলাটেরাল একটা। তাহলে এটা কোনটা কন্ডিশন কোনটা ওয়ারেন্টি ডিপেন্ডস আপন দা পারপাস অফ দা গুডস, আপনি গুডস এর কোন পারপাসে আপনি গুডস ক্রয় করলেন। তাহলে একটা সেম পারপাস, সেম সমস্যা, একজনের জন্য কন্ডিশন হতে পারে, আরেকজনের জন্য ওয়ারেন্টিও হতে পারে। When condition to be treated as a warranty, কখন কন্ডিশনকে ওয়ারেন্টি হিসেবে ট্রিট করা হবে? When a contract of sale is subject to any condition to the fulfilled by the seller, the buyer may waive the condition or elect to treat the breach of the condition as a breach of the warranty and not as a ground for relating the contract as repudiated. বলতেছে কখন কন্ডিশনটাকে ওয়ারেন্টি হিসেবে আপনি ধরে নেবেন? কখন? যখন বায়ার সেলার যখন সেল করলো, বায়ার যখন জিনিসটা গোষ্ঠটা নিল, নেওয়ার পরে
আপনি আপনার উদ্দেশ্য ছিল আপনি মোবাইল দিয়ে আপনার ক্লাস করবেন। আপনি মোবাইলটা কিনলেন, কিনে এনে দেখলেন ক্লাস করতে পারতেছেন না, তাহলে আপনার কন্ডিশন হতে এটা, কিন্তু আপনি এটাকে কি করে দিলেন, মাফ করে দিলেন। আপনি মোবাইলটা ফেরত দিলেন না, মোবাইলের টাকা পয়সা যা দেওয়া সব দিয়ে দিচ্ছে, বললেন যে ধুর আমি আবার এটা যাবো তার কাছ থেকে আবার চেঞ্জ করবো, দেবো, থাক দরকার নাই, আমি আরেকটা মোবাইল কিনে নিবো। তাহলে আপনি যদি ওয়েব করে দেন, আপনি যে বায়ার যদি আপনি এই কন্ডিশনটা মাফ করে দেন তাকে, হ্যাঁ মাফ করে দিয়ে তার কাছ থেকে যদি গিয়ে বলেন যে ভাই ঠিক আছে, তুই আমার এই যে মোবাইলের এই সমস্যা, এই সমস্যাটা টাকা পয়সা দিয়ে দিও, আর ওই যে যেগুলো আছে সেই ড্যামেজটা তুমি টাকাটা দিয়ে দাও, অথবা আমার মোবাইল ঠিক করে দাও, তাইলেই হবে। তাহলে আপনি কন্ডিশনটাকে ওয়ারেন্টি বানাই দিলেন। তাহলে বায়ার যদি ইচ্ছা করে ওয়েব করে দেয় তাহলে কন্ডিশন টু বি ট্রিটেড অ্যাজ ওয়ারেন্টি। Where a contract of sale is not severable and the buyer has accepted the goods or part thereof, buyer যদি গোসটা অথবা গোসের একটা অংশ সে গ্রহণ করে নেয়, the breach of any condition to be fulfilled by the seller can only be treated as breach of warranty and not as a ground for rejecting the goods or treating the contract as repudiated unless there is in the a term of contract express or implied to the effect. এই কথাটাই বলছে আবার, এই কিছু অংশ আপনি নিয়ে নেন, বায়ার যদি ইচ্ছা করে গোসটা নেয় তাহলে তো সমস্যা নাই, আপনি এই কন্ডিশনটা তখন ওয়ারেন্টি হয়ে যাবে, তখন আর গোসটা কন্ট্রাক্ট কি হবে না, রিপুডিয়েটেড করা যাবে। Nothing in this section shall affect the case of any condition or warranty fulfillment of such which is excused by law and by reason of impossibility of otherwise. এই ছিল আপনাদের কন্ডিশন এবং ওয়ারেন্টি সম্পর্কে। আরো কোনো আপনারা কি ক্লিয়ার কিনা কন্ডিশন এবং ওয়ারেন্টি ব্যাপারে? অনেকেরই যখন খাতা দেখি কন্ডিশন আর ওয়ারেন্টি কথাটা লিখতে পারে না, কন্ডিশন কাকে বলে, ওয়ারেন্টি কাকে বলে, এটা খুবই দুঃখজনক বিষয়। মানে সে হয়তো বইয়ের সাথে কোনো কখনোই সম্পর্ক ছিল না, অথবা সে কোনোদিন ক্লাস সম্পর্কের সাথে সম্পর্ক ছিল, দুইটা জিনিসই তার ছিল। এই কন্ডিশন এবং ওয়ারেন্টি বলতে কি বুঝেন একজন বলেন? আমরা কি বলছি কন্ডিশন ওয়ারেন্টির ব্যাপারে? স্যার কন্ডিশন বলতে হচ্ছে কোনো কন্ট্রাক্টের যে মেইন যে পার্টটা ওটাকে কন্ডিশন বলা হয়, আর ওয়ারেন্টিটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট, মানে ওটা মেইন পার্ট না, জাস্ট ওর একটা অংশ আর কি। কোলাটেরাল, সুন্দর করে আপনার দুইটা ওয়ার্ড আছে, স্টিপুলেশন এসেনশিয়াল, স্টিপুলেশন এসেনশিয়াল টু দ্য মেইন পারপাস, স্টিপুলেশন কোলাটেরাল টু দ্য মেইন পারপাস। দুইটা কথা স্পষ্ট, এই কথাটা লিখবেন, এসেনশিয়াল টু দ্য মেইন পারপাস, কোলাটেরাল টু দ্য মেইন পারপাস। হ্যাঁ বলেন, তারপরে আপনার আরো বলেন, তাহলে আমরা উদাহরণ সহকারে বলেন। এক্সাম্পল দিতে গেলে যখন হচ্ছে আমরা একটা মোবাইল ফোন কিনতেছি, ওই মোবাইল ফোনটা দেখা যাচ্ছে আমরা জুমে ক্লাস করার জন্য কিনলাম, তো সেই ক্ষেত্রে হচ্ছে এই ফোনটা দিয়ে যদি জুমে আমি ক্লাস করতে পারি, এটা হচ্ছে আমার কন্ডিশন। আর যদি হচ্ছে যখন দেখা যায় এই ফোনটা দিয়ে তো আরো কথা বলা যায়, যেমন কথা বলা যায়, গান শোনা যায়, এইগুলোটা হচ্ছে ওয়ারেন্টির ভিতরে পড়বে, কিন্তু আমার মেইন পারপোজটাই হচ্ছে আমার জুমে ক্লাস করা, এটাই হচ্ছে কন্ডিশন। কন্ডিশন, তাহলে আপনি যদি কন্ডিশন ব্রিচ করে তাহলে আপনি কি করতে পারবেন, আপনি মোবাইলটা ফেরত দিতে পারবেন, জি আপনি তার সাথে কন্ট্রাক্টটা রিপুডিয়েট করতে পারবেন, কন্ট্রাক্টটা বাতিল করতে পারবেন, ঠিক আছে। আর ওয়ারেন্টির ক্ষেত্রে আপনি যেহেতু আপনার পারপাসটা হচ্ছে এটা না, তাহলে আপনি এই পারপাসটা ঠিক আছে, তাহলে আপনি কন্ট্রাক্টটা বাতিল করতে পারবেন না, আপনার এটা ফেরত দিতে পারবেন না, আপনার যেই পার্টটার সমস্যা সেই পার্টটার জন্য তার কাছ থেকে ক্লেম, ড্যামেজ ক্লেম করতে পারবেন, ঠিক আছে। অন্য একজন বলেন, সবাই ক্লিয়ার কিনা, একজন বলেন, আরেকজন বলেন, কন্ডিশন ওয়ারেন্টি বলতে আমরা পার্থক্যটা কি বলছি? স্যার আমি যখন মানে কোনো একটা প্রোডাক্ট কিনতে যাই একজন সেলারের কাছ থেকে, তখন কি ভিডিওটা স্যার অফ করে নেন, ভিডিওটা অফ করে নেন। হ্যাঁ হ্যাঁ বলেন। তখন কি স্যার ওই যে সেলারের কাছ থেকে যখন স্যার কিনতে চাই তখন কি স্যার যে সেল অফ কন্ট্রাক্ট স্যার এটা ক্রিয়েট হয়, এটা কি মানে অটোমেটিক্যালি ক্রিয়েট হয় নাকি কোনো কন্ট্রাক্ট থাকে? সেল অফ আপনার যে কোনো সেল যতগুলো আছে সেগুলো কন্ট্রাক্ট অফ সেল যে আইন,
সেই আইন অনুযায়ী সেটা পরিচালিত হয়। আপনি যদি আইনে আশ্রয় নিতে চান, আপনি আশ্রয় নিতে পারবেন। আপনি যদি মনে করেন না, আপনি বুঝি না বা আমি বুঝি না যে এটা কি কন্ট্রাক্ট অফ সেল কিনা বা কন্ট্রাক্ট অফ সেলের মাধ্যমে আমি সেটা করবো কি করবো না, সেটা হলো কথা। আপনি যে কোনো সেলই, যে কোনো সেলই হচ্ছে কন্ট্রাক্ট অফ সেল। গোস্তা যখন বিক্রি হয় তখন কন্ট্রাক্ট অফ সেলের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন অনুযায়ী গোস্তা কি হয় আপনার কাছে বিক্রি হয়। আপনি যখন তার সাথে কোনো ক্লেম করতে যাবেন তখন কন্ট্রাক্ট অফ সেল অনুযায়ী আপনি আপনার মামলা স্পিড করতে পারবেন অথবা তার কাছে কোনো কিছু ক্লেম করতে পারবেন। একজন বলেন কন্ডিশন এবং ওয়ারেন্টি বলতে কি বলছি আমরা? স্যার ছোট্ট একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমার কোশ্চেনের আনসার দেন আগে। কন্ডিশন ওয়ারেন্টি বলতে কি বলছেন সেটা বলেন। স্যার কন্ডিশন হচ্ছে স্যার মেইন পার্ট, যেটা মানে মূল জিনিস, এসেনশিয়াল, যেটা স্টিপুলেশন টু এসেনশিয়াল। রাইট, আর ওয়ারেন্টি হচ্ছে স্টিপুলেশন টু কোলাটেরাল, যেটা স্যার আর কি। রাইট, হ্যাঁ। তাহলে কন্ডিশন যদি ব্রিচ করে তাহলে কি হবে? কন্ডিশন ব্রিচ করলে ড্যামারেজ মানে ফেরত দেওয়া যাবে, যে মালামালটা কেনা হবে সেটা ফেরত দেওয়া যাবে। আর কন্ট্রাক্টটা বাতিল বলে গণ্য করা বাতিল হবে, বাতিল হবে স্যার। জি স্যার। তারপর ওয়ারেন্টির ক্ষেত্রে ওয়ারেন্টির ক্ষেত্রে এটা ড্যামারেজ ক্লেম করা যাবে স্যার। রাইট, হ্যাঁ, থ্যাংক ইউ। এখন বলেন, আপনার কোশ্চেন বলেন। স্যার কোশ্চেনটা হচ্ছে স্যার, যে আমরা গ্যারান্টি শব্দটা শুনে থাকি, এটা কি কন্ডিশন এবং গ্যারান্টি কি সিমিলার স্যার? আমরা এখানে গ্যারান্টি বলতে যেটা আমরা বলি, সেই গ্যারান্টি আসলে এই গ্যারান্টি এক জিনিসটা। ওইটা আমরা বলি গুডসের কি আছে দুইটা পার্ট, একটা ওয়ারেন্টি আর একটা হলো গ্যারান্টি স্যার। গ্যারান্টি। জি স্যার। ওয়ারেন্টি মানে কি, গ্যারান্টি মানে কি, সেখানে আমরা কি করতে পারি বলেন তো? ওয়ারেন্টির ক্ষেত্রে আমরা কি পাই? ওয়ারেন্টির ক্ষেত্রে ফুল রিপ্লেসমেন্ট দেয় না স্যার, এমনি ওরা ওইটা জিনিসটা নিয়ে একটা সময় দেয়, সাধারণত সেই সময়ের মধ্যে আবার ঠিকঠাক করে দেয় আর কি স্যার। গ্যারান্টির ক্ষেত্রে অর্থাৎ গ্যারান্টির ক্ষেত্রে ফুল রিপ্লেসমেন্ট দেয় স্যার। তাহলে এটা কন্ডিশন, কন্ডিশন। জি স্যার, জি স্যার, জি স্যার, ওইটা একটু ক্লিয়ার হওয়া দরকার ছিল স্যার। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার আরেকটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার বলছিলাম যে এই যে কন্ট্রাক্ট টার্মস এর মধ্যে ইমপ্লাইড এন্ড এক্সপ্রেস যেমন আছে, আর এই যে কন্ডিশন এবং ওয়ারেন্টি, এই দুটাই কি স্যার ওই কন্ট্রাক্ট টার্মস এর মধ্যেই তো নাকি স্যার? কন্ট্রাক্ট টার্মসই আপনার কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা আমরা বলি, আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 তো আমরা জানি, সেখানে অনেকগুলো টার্মস কন্ডিশন কন্ট্রাক্টের আইন নিয়ম কানুন আছে। তারপর ওইগুলোর পরেও ইন এডিশন নতুন করে শুধু কন্ট্রাক্ট অফ সেলের জন্য আলাদা কন্ট্রাক্ট অফ সেল অ্যাক্ট 1930 এ তৈরি হয়েছে। সেই কন্ট্রাক্ট অফ সেল অ্যাক্টে এই কথাগুলো নিয়ে আসছে, কন্ডিশন, ওয়ারেন্টি, আপনার বায়ার্স এর রাইট কি, সেলার্স এর রাইট কি, বায়ার্স কতটুকু পর্যন্ত এখানে কাজ করতে পারবে, সেলার কি করতে পারবে, হ্যাঁ, এইগুলা বলা আছে। এখানে ট্রানজিটে যখন থাকবে, ট্রানজিটে কি থাকবে, এই নতুন করে এগুলা নিয়ে আসছে। তাহলে স্যার ওই যে টার্মস অফ কন্ট্রাক্ট, হ্যাঁ, শুধু টার্মস অফ কন্ট্রাক্ট এবং এটার উপাদান কি বা এটা কি কিভাবে এস্টাবলিশড হয়, এটা তো স্যার এইখানে তো মনে হয় কন্ডিশন এবং ওয়ারেন্টিতে আসে না স্যার? না, টার্মস অফ কন্ট্রাক্ট হচ্ছে যে কোনো কন্ট্রাক্ট সেক্ষেত্রে। জি জি। কন্ডিশন ওয়ারেন্টি হচ্ছে কন্ট্রাক্ট অফ সেলের ক্ষেত্রে। আচ্ছা জি, বুঝতে পারছি। দুই জিনিস। গুডস এর ক্ষেত্রে শুধুমাত্র সেল করলে তখন কন্ডিশন ওয়ারেন্টি এখানে আসবে, বায়ার সেলারের সম্পর্ক। আর কন্ট্রাক্টের টার্মস যে কোনো এস্টাবলিশমেন্টের ক্ষেত্রে, যে কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে, শুধু এখানে না, অন্য যে কোনো কন্ট্রাক্টের ক্ষেত্রে আমরা যেটা বলছি, চারটা ওয়েতে যে কোনো টার্মস ইনকর্পোরেশন করা যায়। ইনকর্পোরেশন বাই অ্যাকচুয়াল নোটিস, ইনকর্পোরেশন বাই সিগনেচার, ইনকর্পোরেশন বাই দ্য প্রভিশন অফ রিজনেবল নোটিস, ইনকর্পোরেশন বাই এ কোর্স অফ ডিলিংস। আপনি আগে ট্রান্সকে এইগুলা করে এই টার্মস অনুযায়ী কন্ট্রাক্ট করছেন, এখন আপনি কন্ট্রাক্ট চেঞ্জ মানে কিছু ট্রান্স নতুন করে ঢুকাবেন, সেই ক্ষেত্রে এই চারটা ওয়েতে আপনি নতুন করে আবার ঢুকাইতে পারবেন। ওকে। কোশ্চেন আছে? ঠিক আছে, আপনাদের আমার মনে হয় আমরা কন্ডিশন এবং ওয়ারেন্টির ক্ষেত্রে ক্লিয়ার। তারপরে আপনাদের কোন কোশ্চেন পরবর্তীতে আমরা জানবো। আমরা বলছি কখন কন্ডিশন এবং ওয়ারেন্টি হবে। কন্ডিশনে অনেক সময় ওয়ারেন্টি চিট হবে যদি সেটা আপনার বায়ার ওয়েট করে দেয়।
how to determine the status of the contractual terms. এখানে কন্ট্রাকচুয়াল যে বিভিন্ন টার্মস গুলো আছে সেই টার্মস গুলো কি স্ট্যাটাসটা কি সেগুলো আপনি কিভাবে ডিটারমিন করবেন। It is not always clear whether a terms is a condition or a warranty. The terms গুলো যেগুলো আছে সেগুলো কি কন্ডিশন না ওয়ারেন্টি অনেক সময় ক্লিয়ার থাকে না। In such cases, unclassified terms are known as indeterminate. আমরা দুই চারটা টার্মস জানি, একটা কন্ডিশন ওয়ারেন্টি। কন্ডিশন ওয়ারেন্টি যদি আমি সেপারেট করতে পারি যে এটা আমার মেইন পারপাস, এটা আমার কোলাটেরাল অফ দ্য মেইন পারপাস, তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশন ওয়ারেন্টি বলতে পারি। যদি ক্লাসিফাই করতে না পারি কন্ডিশন ওয়ারেন্টি, এর মাঝামাঝি যেটা সেটা টার্মসকে বলা হচ্ছে ইনডিটারমিনেট। An indeterminate terms is one which strikes a middle ground between a condition and warranty. The result of such a term is that the courts will classify the term upon the breach of it. এরকম যদি টার্মস গুলা যেগুলো কন্ডিশন না ওয়ারেন্টি আপনি ক্লিয়ার না, যেমন একটু আগে আমরা বলছি যে আমরা জুমে ক্লাস করা, এটা আমার যদি মেইন পারপাস হয়ে থাকে তাহলে সেটা কন্ডিশন। কিন্তু অনেক সময় দোকানদার আপনাকে ক্যাশ দিতে পারে, মোবাইলের কাজ কি, মোবাইলের কাজ হচ্ছে আপনাকে ফোন করা, এটা হচ্ছে মেইন পারপাস। হ্যাঁ, আপনি এখন আপনার পারপাস নিয়ে গেছেন, আপনার পারপাস হচ্ছে জুমে ক্লাস করা। হ্যাঁ, কিন্তু দোকানদার বলবে সেটা আমার মেইন পারপাস না, ক্লাসে জয়েন করবেন কি করতে পারবেন না, আপনার জুম এখানে ইনস্টল নেয় না, সেটা মেইন পারপাস না। তখন এরকম কোনো টার্ম যদি থাকে তখন তাকে বলা হচ্ছে ইনডিটারমিনেট, স্পেশাল আপনি পার্থক্য করতে পারেন। সেই ক্ষেত্রে কোর্ট উইল ক্লাসিফাই দ্য টার্ম আপন দ্য ব্রিচ অফ ই। এটা যদি ব্রিচ করে তাহলে কোর্ট সেই ক্ষেত্রে আপনাকে ডিসিশন দিবে। দি কোশ্চেন দা কোর্ট আপনাকে যে কোশ্চেনটা করবে, will the breach deprive the innocent party of the substantial part of their bargain? এই যে ইনোসেন্ট পার্টি যে সে যদি এটা ব্রিজ ভঙ্গ করে বা এটা থেকে ডিপ্রাইভ হলে তার কি হয়, তার কি আসল জিনিস যেটা সেটাকে ব্রিজ করতেছে। if yes, the term is likely to be condition. যদি এটার আনসারটা কোর্ট পায় যে হ্যাঁ এটা ইয়েস, হ্যাঁ তারকে ডিপ্রাইভ করতেছে, সেক্ষেত্রে একে তারা কন্ডিশন হিসেবে ট্রিট করবে। যদি বলে যে না এটা তার কে ডিপ্রাইভ করে না, এরকম আনসার নো পায়, তাহলে হচ্ছে দি টার্মস ইজ লাইকলি টু বি ওয়ারেন্টি। অর্থাৎ যেগুলা টার্মস যেগুলা ডাইরেক্টলি ক্লিয়ার করা থাকে না, যেটা কি মেইন পারপাস অর এসেনশিয়াল কোলাটেরাল, সেই ক্ষেত্রে কোর্ট ডিসিশন দিবে। সেই রকম টার্মস গুলাকে বলা হচ্ছে ইনডিটারমিনেট। কোর্ট কি করবে, কোর্ট সেগুলা দেখবে যে এটা মেইন ভাবে তাকে ডিপ্রাইভ করে কিনা, যদি ডিপ্রাইভ করে তাহলে হচ্ছে কন্ডিশন, যদি না করে তাহলে হচ্ছে ওয়ারেন্টি। তারপরে আমরা দেখবো আপনার সেল অফ গুডস অ্যাক্ট আমরা পড়বো, সেখান থেকে আমরা আরো জানতে পারবো। আনফেয়ার কন্ট্রাক্ট টার্মসে অনেকগুলো টার্মস থাকে, সেগুলো থেকে অনেকগুলো কিছু টার্মস আছে যেগুলো আনফেয়ার, হ্যাঁ সেটা জাস্টিফাইবল না। দেখবেন যে আমরা যখন বিভিন্ন অর্গানাইজেশনের সাথে বা ব্যাংকের ক্ষেত্রে, বিশেষ করে ব্যাংকের ক্ষেত্রে আপনি যখন লোন নিতে যাবেন, আপনি দেখবেন ব্যাংকের কত প্রকারের টার্মস কন্ডিশন আছে। অথবা আপনি একটা ডিপোজিট অ্যাকাউন্ট করতে যাবেন, আপনি দেখবেন কতগুলো টার্মস কন্ডিশন আছে, সবগুলো টার্মস কন্ডিশন আপনি কিন্তু দেখেনও না। অথবা আপনি যখন ইন্স্যুরেন্স কোম্পানির সাথে ইন্স্যুরেন্স করবেন, দেখবেন কতগুলো টার্মস আছে, এরকম অনেকগুলো টার্মস আছে, যে টার্মস গুলা দেওয়া আছে কিন্তু টার্মস গুলা অনেক সময় আপনার ফেয়ার নাও হতে পারে, কিন্তু আপনি কিন্তু সাইন করে দিচ্ছেন। সেই রকম টার্মস কে বলা হয় কন্ট্রাক্ট টার্মস কে বলা হচ্ছে আনফেয়ার কন্ট্রাক্ট। The principle of freedom of contract assumes that both parties are able to negotiate freely the terms of a contract, but in practice বলতেছে দেখেন কন্ট্রাক্টের যে প্রধান যে ফ্রিডমটা দেওয়া আছে সেই ফ্রিডমে বলা আছে আপনার উভয় পার্টি নেগোশিয়েট করতে পারবে ফ্রিলি। ট্রান্সফার ক্ষেত্রে কন্ট্রাক্টর সব ট্রান্সফার ক্ষেত্রে ফ্রিলি নেগোশিয়েট করতে পারবে, কিন্তু ইন প্র্যাকটিস দিস ইজ ওপেন নট পসিবল। কিন্তু মানে আসলে বাস্তবতা তাই যে এটা আসলে সম্ভব হয় না। আপনি এখন আপনার চাকরি লাগবে, আপনি আপনার যিনি এমপ্লয়ার যদি বলে মানে কোনো টার্ম দেওয়া থাকে যে আপনি আপনার ভবিষ্যতে আপনার বাড়ি লিখে দিয়ে দিতে হইব যদি আপনি ঠিক করতে না করেন, আপনি সেটা লিখে দিবেন, সেই টার্মসও যাবে। কারণ আপনি হচ্ছে আপনার এখন এমন একটা অবস্থা নিরুপায় হয়ে গেছেন, আপনার এখনই চাকরি লাগবে, সেক্ষেত্রে যাতে তাই হয়ে যায়। আপনি এখন ব্যাংক থেকে লোন নিবেন, যা বলে সবই আপনি সাইন করে দিবেন, এইরকম ফ্রিডমটা থাকে না। যখন মানুষ তার প্রয়োজনের খাতিরে তখন ওই ফ্রিডম গুলা বাদ দিয়ে
সে নিজ থেকেই সে কি করে দেয়, স্বেচ্ছায় স্ব ইচ্ছায় মানে স্বজ্ঞানে সে সাইন করে দেয়, কিন্তু তাকে তখন কি করা হয়, বাধ্য করা হয়। The stronger party may abuse his position in various ways. আবার দেখবেন আমরা বিভিন্ন সময়ে আমরা যখন বিভিন্ন কন্ট্রাক্ট করে যখন মামলা অথবা বড় পর্যায়ে পৌঁছে যায়, তখন যে শক্তিশালী পার্টি সে আপনার দুর্বলের যে কোনো একটা পয়েন্ট বের করে নিবে, এটা হয়েছে কেন, এই জন্য আমি এটা করবো, আমি এটা মেনে নিব। তাহলে এই যে একটা স্ট্রঙ্গার পার্টি, সে ইচ্ছা করলেই সে অ্যাবুজ করে করতে পারে তার পজিশন বিভিন্ন হয়েছে, তাহলে এখানে আপনার ফ্রিডম থাকে না। He may impose harsh terms such as the extortionate rate of interest, যেটা আমি বলছি যে স্ট্রঙ্গার পার্টি, যদি ব্যাংকে আমরা স্ট্রঙ্গার পার্টি হিসেবে ধরি, ইন্ডিভিজুয়ালের চাইতে ব্যাংক অনেক স্ট্রঙ্গার, তাহলে সেই রকম ইন্টারেস্ট রেট অফ ইন্টারেস্টের ক্ষেত্রে খুব মানে চক্রবৃদ্ধি বারে হবে, মান্থলি হবে, ডেইলি আপনাকে কাছে ইন্টারেস্ট নিবে, এরকম করে কম্পাউন্ডিং এর যে হিসাবটা আপনাকে দিতে পারে তার ক্ষমতা আছে সেই স্ট্রঙ্গার পার্টি। অথবা কোন সে পেনাল্টি ক্লজ করতে পারে, আপনি একটা কিস্তি দিবেন না, আপনার কাছ থেকে এত টাকা সে পেনাল্টি নেবে, এরকম ক্লজ দিয়ে দিবেন। তাহলে ইন পার্টিকুলার হি মে ইনক্লুড এক্সেমশন ক্লজ ইন দ্য কন্ট্রাক্ট হুইচ অ্যাটেম্প টু লিমিট অর টোটালি এক্সক্লুড হিজ লায়াবিলিটি। অথবা অন্য ক্ষেত্রে যেমন আমরা বলছি ইন্স্যুরেন্স কন্ট্রাক্টের ক্ষেত্রে সিমু একটা টার্ম দিয়ে দিল, সেই ক্ষেত্রে যদি সেই টার্মটা আপনার বলে, সে কি করবে, তার লায়াবিলিটিটা সে এক্সক্লুড করে নিবে, সে বলবে যে আমার এখানে লাইবিলিটি থাকবে না, এই যে এই টার্মসে আমরা ছিলাম, এই কন্ডিশন ছিল, এই কন্ডিশনটা আপনি ফিল আপ করেন নাই, এই কন্ডিশনে আমি আমার কি করে হবে না, আমার এই যে ইন্স্যুরেন্স ক্লেম দেওয়ার কথা না। এই যে টার্মসগুলা, সেই টার্মসগুলাকে বলা হচ্ছে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস। The following notes deal with 4 topics to do with unfair terms. The exchange of contracts to exemption clause. এখন আপনার এইরকম আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস এর জন্য এই বিভিন্ন সমস্যা দিয়ে আপনাকে কোনো টার্মস যখন আটকায় ফেলবে, সেখান থেকে উত্তরণের জন্য, সেখান থেকে ইয়ে করার জন্য আবার নতুন করে অনেকগুলো আইন তৈরি আছে, অনেকগুলো আইন আছে। দি এক্সচেঞ্জ অফ দ্য কোর্টস টু এক্সামশন ক্লজ, এই যে আপনি এক্সামশন ক্লজ যেগুলো আছে সেগুলোর প্রতি কোর্টের কি আচরণ, সেটার উপর আপনার ডিপেন্ড করবে। দি আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট 1977, আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট 1977 একটা নতুন করে অ্যাক্ট তৈরি করা হয়েছে। সেখানে কোনো আপনার যদি কন্ট্রাক্ট করার সময় যদি আনফেয়ার কোনো কন্ট্রাক্ট টার্মস দিয়ে থাকে, সেটা থেকে রিমুভ পাওয়ার জন্য, সেটা থেকে বাঁচার জন্য আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট 1977 which imposes statutory controls over exemption clause. Some other acts controlling unfair terms, আরো কিছু অ্যাক্ট আছে সেগুলা কন্ট্রোল করে আনফেয়ার টার্মস। আনফেয়ার টার্মস ইন কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশন, আনফেয়ার টার্মস ইন কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশন 1999, 1999 সালে আবার আরেকটা এরকম একটা রেগুলেশন করছে, সেই আনফেয়ার টার্মস ইন কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশন 1999. The first two of those deals with exemption clause, উপরের যে দুইটা সেগুলা আছে কোনো কেউ যদি এক্সামশন ক্লজের ক্ষেত্রে ডিল করে, এন্ড লাস্ট টু ইনক্লুড ওয়াইডার ভ্যারাইটিস অফ কন্ট্রাকচুয়াল টার্মস, নিচে দুইটা বিভিন্ন কন্ট্রাকচুয়াল টার্মসের অনেকগুলা নিয়ে তারা কাজ করে। ঠিক আছে, তাহলে এই রকম করে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস গুলাকে এস্টাবলিশ করার জন্য আনফেয়ার কন্ট্রাক্ট টার্মসের এগেইনস্টে এরকম বিভিন্ন আইন তৈরি আছে, সেই আইনগুলোর মাধ্যমে আপনি রিমিডি পেতে পারেন। পারফরম্যান্স অফ দ্য কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্টের পারফরম্যান্স কিভাবে আপনি মেজারমেন্ট করবেন। কন্ট্রাক্টের পারফরম্যান্স কি, কন্ট্রাক্টের পারফরম্যান্স আপনি যে কন্ট্রাক্টটা করলেন সেই কন্ট্রাক্টটা যথাযথভাবে বাস্তবায়ন করলে সেটা পারফরম্যান্স হবে। পারফরম্যান্স হবে না কখন, যখন কন্ট্রাক্ট যা করলেন কন্ট্রাক্ট যদি আপনি বাতিল করে ফেলেন, দুজনে মিলে কন্ট্রাক্ট ভেঙে ফেললেন, হ্যাঁ, তাহলে এটাও একটা পারফরম্যান্স। তাহলে কন্ট্রাক্টের পালন করা পারফরম্যান্স। নতুন করে কন্ট্রাক্ট করে এই কন্ট্রাক্টের পরিবর্তে আরেকটা নতুন করে কন্ট্রাক্ট করলেন, সেটাও কন্ট্রাক্ট আগের কন্ট্রাক্ট শেষ হয়ে গেল, শেষ হয়ে গেল, সেটাও একটা পারফরম্যান্স। এরকম পারফরম্যান্স অফ দ্য কন্ট্রাক্ট। দিস ইজ বাই ফার দ্য মোস্ট কমন ওয়ে অফ ডিসচার্জিং এ কন্ট্রাক্ট। একটা কন্ট্রাক্ট ডিসচার্জ করার অনেকগুলা ওয়ে আছে। সিন্স মোস্ট কন্ট্রাক্টস আর মেড উইথ দ্য ইন্টেনশন অফ পারফরম্যান্স, সাধারণত আমরা যে কন্ট্রাক্ট করি সেগুলাকে যথাযথভাবে সেই থেকে আমরা ফলাফল গ্রহণ করার জন্য আসলে এই উদ্দেশ্য নিয়ে কন্ট্রাক্টগুলো করে থাকি।
আর ইনফ্যাক্ট পারফর্ম, এবং অনেক সময় ম্যাক্সিমাম ক্ষেত্রে সেগুলো কি হয়, পারফর্ম হয়, অর্থাৎ যে যে উদ্দেশ্য করি সেই উদ্দেশ্যটা বাস্তবায়ন হয়। এজ এ জেনারেল রুল, each party must perform precisely what he bargained to do. Anything easy will be breached. Performance often takes the form of payment of money. It is then the duty of debtor to seek out the creditor at a reasonable time of day and offer the correct money in legal tender without any necessity for the creditor to be changed. মানে আছে পেমেন্টের ক্ষেত্রে কি হবে, পারফরমেন্স often takes the form of payment of money. একজন ডেটর আর ক্রেডিটরের ভিতরে যদি কোনো কন্ট্রাক্ট হয়ে থাকে সেটা পারফরমেন্স থাকে। সেই পারফরমেন্সটা যে ডেটর ক্রেডিটরকে তার টাকাটা পরিশোধ করে দিবে, হ্যাঁ, সেটাই হচ্ছে তার পারফরমেন্স। ইট ইজ দ্য ডিউটি অফ দ্য সেলার টু ডেলিভার দ্য গুডস। সেলারের ক্ষেত্রে কাজটা কি, গুডসটা ডেলিভার দেওয়া। বায়ার সেটের কাজ কি, সেটা অ্যাকসেপ্ট করে নেওয়া, সে অনুযায়ী পেমেন্ট পরিশোধ করা। এটাই হচ্ছে কন্ট্রাক্ট অফ সেল অনুযায়ী, কন্ট্রাক্ট অফ সেল অনুযায়ী সেটা পারফরমেন্স। অর্থাৎ পারফরমেন্সটা কি সেটা বোঝাচ্ছে। পারফরমেন্সটা মানে হচ্ছে আপনি যে উদ্দেশ্যে আপনি করছেন সেই কাজটা, সেই উদ্দেশ্য হাসিল করাটাই হচ্ছে পারফরমেন্স। এখন অনেক আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই উদ্দেশ্যটা হাসিল না হওয়ার কারণটা কি, অনেক সময় সেই উদ্দেশ্যটা কি হয় না, হাসিল হয় না। ভেরিয়াস ভ্যালিড রিজন, অনেকগুলা যৌক্তিক কারণ থাকে, ক্যান বি ইউজ ফর এ পার্টি টু জাস্টিফাই নন পারফরমেন্স অফ হিজ অর হার ওন অব্লিগেশন। সেগুলা কি, আপনি একদিন বললেন পারফরমেন্স অফ কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝছি। একটু আগে থেকে আসি আমরা, আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস বলতে আমরা কি বুঝি? তো নিজের ভাষায় বলেন, আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস বলতে আমরা কি বুঝছি। স্যার, আনফেয়ার কন্ট্রাক্ট টার্ম বলতে যেটা আমরা বুঝেছি যে 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 কন্ট্রাক্ট টার্মস গুলো লিখিত থাকে না অথবা কন্ট্রাক্টের জন্য সে সময় হাইড করা হয় বা আলোচনা করা হয় না, এবং পরবর্তীতে সে কন্ট্রাক্ট নিয়ে কোনো প্রবলেম হলে সেগুলো সামনে নিয়ে আসা হয়, এটাই তো আনফেয়ার কন্ট্রাক্ট টার্ম। মানে কন্ট্রাক্ট টার্মস সেগুলা, কিন্তু সেগুলা ফ্রিলি নেগোশিয়েট করা হয়নি, ফ্রিলি নেগোশিয়েট করা হয়নি, সেগুলাকে বলা হচ্ছে আনফেয়ার কন্ট্রাক্ট। জি স্যার। রাইট। যেমন বিভিন্ন কারণে বলা হয়েছে এখানে আনফেয়ার কন্ট্রাক্ট হতে পারে, যেমন হচ্ছে যে আপনার পজিশনটা স্ট্রং না, আপনার পজিশনটা স্ট্রং না, অথবা আপনার ইমার্জেন্সিটা তখন ওই ফ্রিলি নেগোশিয়েট করার মতো ওই সময়ে হয় নাই, এই জন্য আপনার ইমার্জেন্সি কারণে এটা এরকম হয়ে গেছে। তাহলে সেইগুলো আর টার্মস গুলাকে বলা হচ্ছে আনফেয়ার কন্ট্রাক্ট টার্ম। এখন আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস এর জন্য আমরা বিভিন্ন আইনের আশ্রয় নিতে পারি। এটা কিসের উপর ডিপেন্ড করবে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস গুলো? এখানে চারটার কথা বলা হচ্ছে, এটা বলেন কি কি বলছি আমরা এখানে। আর এখানে কোর্ট কি আচরণ করবে বা এগুলোর ভিত্তিতে কোর্ট কি সিদ্ধান্ত নেবে সে একটা আছে। সেকেন্ড হলো যে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস 1977 একটা অ্যাক্ট করা আছে, সে অ্যাক্টের আলোকে আনফেয়ার কন্ট্রাক্ট টার্ম আমরা ইয়ে করতে পারি। হ্যাঁ, উপরে একটা হচ্ছে কোডের হলো, এটা হলো দুইটা, একটা এক্সাম্পশন ক্লজ। এক্সাম্পশন ক্লজ আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস বিভিন্ন রকমের হয়, তার ভিতরে একটা হচ্ছে এক্সাম্পশন ক্লজ। এক্সাম্পশন ক্লজ গুলার ক্ষেত্রে কোর্টের আচরণ, এবং এক্সাম্পশন ক্লজের ক্ষেত্রে মেইনলি আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট 1977। এই আর দুইটা সাম আইন। আদার অ্যাক্টস কন্ট্রোলিং আনফেয়ার টার্মস। এখানে আদার্স গুলো এক্সাম্পশন ক্লজ ছাড়া অন্যান্য যতগুলো আছে আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস এর জন্য যে যে ফ্যাক্টর আছে সবগুলোর জন্য এরকম বিভিন্ন অনেকগুলো আইন আছে, সেটা বলছে এখানে সাম আদার অ্যাক্ট কন্ট্রোলিং আনফেয়ার টার্মস। আদার্স আরেকটা বলছে দ্য আনফেয়ার টার্মস ইন কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশন 1999 1999। এই আইনগুলো অন্তত আপনারা মুখস্থ রাখবেন। আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট 1977, আনফেয়ার টার্মস ইন কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশন 1999। এটা এবং আপনারা নেটে একটু সার্চ দিয়ে আপনারা এইগুলো কি বলছে একটু সময় সুযোগে পড়ে রাখেন, কারণ অনেক সময় দেখা গেছে এরকম একটা আমি বিভিন্ন কোয়েশ্চেনে দেখছি এরকম কোয়েশ্চেন এসে পড়ছে। আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট 1977, হ্যাঁ, ডেসক্রাইব দ্য ফিচার্স অফ আনফেয়ার কন্ট্রাক্ট টার্মস অ্যাক্ট 1977, আনফেয়ার টার্মস ইন কনজিউমার কন্ট্রাক্ট রেগুলেশন 1999। তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন এরকম উল্টা পাল্টা করে ফেলে তাহলে কিছু লিখতে পারে।
দেন বলছি আমরা পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝছি? স্যার পারফর্ম কন্ট্রাক্ট বলতে যে কন্ট্রাক্ট গুলো আমরা মানে সম্পূর্ণ করেছি, মানে সেলার এন্ড বায়ার দুইজন যেটা কন্ডিশন গুলো ফুলফিল করেছে সেটাই হলো পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। মানে কন্ট্রাক্টে শুধু সেলার বায়ার না, আমরা যখন কন্ট্রাক্ট বলি কন্ট্রাক্ট কিন্তু সেলার বায়ার ছাড়াও আদার্স কন্ট্রাক্ট আছে, যে কোনো কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের ক্ষেত্রে আপনি যে উদ্দেশ্যে কন্ট্রাক্টটা করলাম, এনি কন্ট্রাক্ট স্যার। হ্যাঁ, যে উদ্দেশ্যে কন্ট্রাক্টটা করলাম সে উদ্দেশ্যটা ফুলফিল হলো, সে উদ্দেশ্যটা কাজটা হাসিল হলো। যদি কাজটা হাসিল হয় তখনই তাকে বলা হবে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। যদি কাজটা হাসিল হয়, উদ্দেশ্যটা হাসিল হয়, হ্যাঁ, উদ্দেশ্যটা যথাযথ হয়, তখনই তাকে বলা হবে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। যেমন এখানে দুইটা উদাহরণ দিল, ক্রেডিটর বায়ার এবং ডেটর এবং ক্রেডিটর তারা পেমেন্ট করার জন্য টাকাটা পরিশোধ করবে একটা নির্দিষ্ট সময় পরে, হ্যাঁ, এরকম একটা সে একটা কি করলো, কন্ট্রাক্ট করলো। ওই রিজনেবল টাইমের পরে যদি সঠিকভাবে সঠিক সময় টাকাটা দিয়ে দেয় তখনই তাকে বলা হবে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। আর সেল অফ গুডস এর ক্ষেত্রে আপনি যখন বায়ার সেলার যখন গুডসটা সঠিকভাবে ডেলিভারি দেয়, বায়ার যখন গুডসটা রিসিভ করে এবং পেমেন্টটা দিয়ে দেয় ইন টার্মস অনুযায়ী, তখনই তাকে বলা হবে পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। ক্লিয়ার? অন্য একজন বলেন পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট বলতে কি ঠিক আছে? বলেন পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট বলতে কি বুঝছি? তাহলে এখন আমরা যে বললাম যে এই কাজগুলো যথাযথভাবে না হয় তখনই কাজ বলা হবে নন পারফরমেন্স অফ দ্য কন্ট্রাক্ট। রিজনস ফর নন পারফরমেন্স, এটা একজন পড়েন, রিজনস ফর নন পারফরমেন্স বলতে এখানে আমরা কি করছি? পয়েন্টগুলো পড়েন, একটু পড়েন, বাইরে কি দেখা যাচ্ছে? Various valid reason can be used by a party to injustify non-performance of his or her own obligation. Point on বিভিন্ন কারণ ব্যবহার হতে পারে, তার তার যে দায়িত্বটা সে দায়িত্বটা সে যথাযথ করতে পারে না, সেই কারণটা বিভিন্ন কারণ হতে পারে। সেই কারণগুলো কি কি একজন বলেন? হ্যাঁ, a new agreement may have been made which replaced the existing one. ঠিক আছে, আপনি যে কন্ট্রাক্টটা করছেন এরকম এগ্রিমেন্টের এগেইনস্টে আবার নতুন করে একটা এগ্রিমেন্ট হলো, সেটা আগের এগ্রিমেন্টটাকে রিপ্লেস করে দিচ্ছে। Restoration of the existing agreement may occur because of some outside event for which neither party is responsible, which makes nonsense of the existing contract. ঠিক আছে, আপনার ফার্স্টেশন অফ দ্য এক্সিস্টিং এগ্রিমেন্ট, বর্তমানে যে এগ্রিমেন্ট হলো সেখানে কিছু ফার্স্টেশন ক্রিয়েট হয়ে গেল, কিন্তু থেকে এমন কোনো মানে কাজ হচ্ছে যেগুলোর জন্য কোনো পার্টি না এখানে রেসপন্সিবল না। যেমন আপনি বাংলাদেশ ইন্ডিয়ার সাথে আপনি এক্সপোর্ট ইম্পোর্টের জন্য আপনি এলসি করলেন দুই পার্টি দিয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার কি করলো, এটা খাদ্যের রাইস কিছুদিন আগে যেটা হয়েছিল খাদ্যের এলসি, বাংলাদেশ ইন্ডিয়ার এক দেশের সরকার সে বললো ওই দেশ থেকে কোনো খাদ্য তারা এক্সপোর্ট করবে না, হঠাৎ করে ডিসিশন নিয়ে নিল। তখন কি হলো, আপনার দুইজনের যে কন্ট্রাক্ট করলো সে দুজনে কেউ রেসপন্সিবল না, তাহলে আপনার এই জন্য এক্সিস্টিং কন্ট্রাক্ট নন পারফরমেন্স হয়ে যায়। Serious breach by the other party may sometimes be a valid reason for the injured party to refuse to perform his or her own obligations. আপনার কন্ট্রাক্টে দুইটা পার্টি থাকে, একটা হচ্ছে এই দুইটা পার্টির ভিতরে একটা পার্টি এমন কাজ করলো, এমন কোনো কিছু করে ফেললো যেগুলা অন্য পার্টিকে খুব বেশি ক্ষতি করে ফেলবে, হ্যাঁ, সেই ক্ষেত্রে অন্য যে ইনজুর পার্টি সেটার কন্ট্রাক্ট আর অব্লিগেশন করতে সামনে আগাইতে রাজি হলো না, তাহলে এই জন্য নন পারফরমেন্স হতে পারে। এগুলো হচ্ছে ভ্যালিড রিজন, এখানে দেখলাম।
আর ইনভ্যালিড রিজন আরো আরো অনেক কিছু থাকতে পারে পারফরমেন্স না করার জন্য। তাহলে পারফরমেন্স নন পারফরমেন্সের জন্য ভ্যালিড রিজন হলো এই তিনটা। থ্যাংক ইউ। দেন আমরা বলছি ব্রিচ অফ এ কন্ট্রাক্ট। কন্ট্রাক্টে ব্রিচ হবে কখন? কন্ট্রাক্ট ব্রিচ মানে ভঙ্গ হওয়া। অন্য একজন পড়েন তো, ব্রিচ অফ কন্ট্রাক্ট বলতে আমরা কি বুঝছি? The breach of contract is defined as one or more participants involved in contract do not honor a binding agreement. There are many ways in which contract can be broken. The major four types of contract breaches are minor breach, material breach, fundamental breach, and anticipatory breach. থ্যাংক ইউ। তাহলে আমরা বললাম ব্রিচ অফ কন্ট্রাক্ট বলতে কি বোঝায়, ডিফাইন করছে। ব্রিচ অফ কন্ট্রাক্ট হচ্ছে ওয়ান অর মোর পার্টিজ ইনভলভ ইন এ কন্ট্রাক্ট ডু নট অনার। অনার মানে কি, আপনি যেটা করার দরকার বা কন্ট্রাক্টটা করবেন, এই কন্ট্রাক্ট আপনি করেন নাই, কন্ট্রাক্টটা ভায়োলেট করলেন, এটাকে বলেছে অনার। ওয়ান অর মোর পার্টিজ ইনভলভ ইন এ কন্ট্রাক্ট, এই কন্ট্রাক্টের সাথে যারা ইনভলভ এরকমের মধ্যে একজন অথবা একের অধিক কোনো পার্টিরা যদি সেই তার যে এগ্রিমেন্ট বাইন্ডিং সেই কাজটা করতে সে বাধ্য, সেই কাজটা সে করলো না, সেই কাজটা অনার করে নাই, সেটাকে বলা হচ্ছে ব্রিচ অফ কন্ট্রাক্ট। কন্ট্রাক্ট ব্রিচ করে ফেললো, মানে ব্রিচ মানে বাতিল করে ফেললো অথবা ভঙ্গ করলো। দেয়ার আর মেনি ওয়েজ ইন হুইচ এ কন্ট্রাক্ট ক্যান বি ব্রোকেন। কন্ট্রাক্ট বা ভেঙে ফেলার বা কন্ট্রাক্ট বাতিল করার বিভিন্ন ওয়ে আছে, এর মধ্যে মেজর যে চারটা ওয়ে। একটাকে বলা হচ্ছে মাইনর ব্রিচ। মাইনর ব্রিচ মানে হচ্ছে আপনি সাধারণ কিছু ভঙ্গ করা, কিছু বাতিল করা। হ্যাঁ, মেটেরিয়াল ব্রিচ, যেগুলা মেইন যে ফ্যাক্টর, সেই মেইন মেজর কিছু ব্রিচ করা, সেই মেটেরিয়াল ব্রিচ বলছে। ফান্ডামেন্টাল ব্রিচ, ফান্ডামেন্টাল হচ্ছে এগুলা মানে আপনার তথ্যগত ভাবেই এবং এটার শুরুতেই এবং মূল যে জিনিসটা সেটাকে বলা হচ্ছে ফান্ডামেন্টাল। অ্যান্টিসিপেটরি হচ্ছে এগুলা মানে আপনার আগে থেকে অনুমান করে নিচ্ছে যে সেই কাজগুলা ব্রিচ করা হলো। এই যদি এই হলো যেমন মাইনর ব্রিচ ক্ষেত্রে আমরা কি বলছি, মাইনর অর পার্সিয়াল ব্রিচ ইজ when the minor or partial breach is when the non-breaching party of the contract is not entitled to an order for performance of its obligations but only to collect the damages for which they are owed. মানে মাইনর আর পার্সিয়াল যদি কোনো ব্রিচ হয় তাহলে হ্যাঁ, যিনি ব্রিচ করলেন হ্যাঁ তার কাছ থেকে নন ব্রিচিং প্রার্থী যা কি করতে পারে, সেখান থেকে আপনার সেই অর্ডারটা অথবা সে পারফরমেন্সটা অব্লিগেশনটা পুরাটা বাতিল করে দিবে বা পুরাটাই বাদ দিয়ে দেবে এরকম না। সে কিছু যেহেতু ভঙ্গ করলো তার সত্য, তার যে দায়িত্ব, সেই কিছুর জন্য সে সেটা ড্যামেজটা শুধুমাত্র তার কাছে নিবে। এটাকে বলছে মাইনর অর পার্সিয়াল ব্রিচ। কেউ যদি সামান্য পরিমাণ ব্রিচ করে, তার যে টার্মস কন্ডিশন ছিল, বাইন্ডিং ছিল, সেটার জন্য পুরো কন্ট্রাক্টটা বাতিল না করে তার যে পরিমাণ ক্ষতি হলো সে ক্ষতির পরিমাণটা সে শুধুমাত্র নিতে পারে অথবা সেই ক্ষতির জন্য সে মামলা করতে পারে। এটা হচ্ছে মাইনর অর পার্সিয়াল ব্রিচ। মাইনর অর পার্সিয়াল ব্রিচের জন্য পুরো কন্ট্রাক্টটা অথবা তার পুরো অব্লিগেশনটা সে বাতিল করতে পারে না। A material breach is when there is a failure to perform a part of a contract. পার্ট অফ এ কন্ট্রাক্ট, একটা কন্ট্রাক্টের অংশ বিশেষ। এটা পার্সিয়াল ব্রিচে একটুবারে মানে সামান্য, আর এটা হলো একটা কন্ট্রাক্টের একটা অংশ সে বাতিল করতে পারে। দ্যাট পারমিটস দ্য আদার পার্টি অফ দ্য কন্ট্রাক্ট টু আস্ক ফর ড্যামেজেস বিকজ অফ দ্য ব্রিচ অফ দ্য দ্যাট হি হ্যাজ অফার্ড। সে যে ব্রিচ করলো সেটার জন্য ড্যামেজটা দেওয়ার জন্য, ড্যামেজটার জন্য সে তাকে চাইতে পারবে। Fundamental breach of a contract is when the person that has had the contract breaches against sue the breaching party for damages incurred as well as terminate the contract if he wish to do so. সে যদি তার ড্যামেজ সেটার জন্য চাইতে পারে, প্লাস সেই সাথে সাথে সে যদি ইচ্ছা করে তাহলে সে কন্ট্রাক্টটা বাতিলও করে দিতে পারে। এগুলো ফান্ডামেন্টাল ব্রিচ অফ কন্ট্রাক্ট। কেউ যদি কন্ট্রাক্টে ফান্ডামেন্টাল ব্রিচ করে থাকে। And anticipatory
breach of a contract is when the non-breaching party realizes that the other party of the contract will fail to perform his or her part of the contract in the future and can terminate the contract and sue for damages before the breach happens. এরকম যদি হয় এন্টিসাইবিটকে ভবিষ্যতে এরকম মানে সম্ভাব্য চিন্তা করে যদি কোনো কন্ট্রাক্ট হয়, হ্যাঁ মানে ভবিষ্যতে বাতিল হয়ে যেতে পারে, এরকম করে চিন্তা করে সে এখনই কি করলো, কন্ট্রাক্ট বাতিল করে দিল এবং কন্ট্রাক্টটা জন্য সে ড্যামেজ চাইলো। যেমন মনে করেন রাষ্ট্রীয় দ্রোহ কোনো কিছুদিন আগে আমরা যখন দেখলাম বিভিন্ন রকম হ্যাঁ সম্রাট বা বিভিন্ন রকমের ওনারা এরকম অবস্থান এরকম আছে, সে তার সাথে হাজার হাজার কন্ট্রাক্ট করছে, অনেক লোক কন্ট্রাক্ট করছে, কিন্তু সে যখন এরকম রাষ্ট্রীয়ভাবে সে যখন আটকা হয়ে গেল, তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার দিল মানে স্থগিতাদেশ দিল, প্রতিষ্ঠানের কোনো লেনদেন করতে পারবে না, এরকম করা হলো। এখন আপনি যখন তাকে যখন প্রথম দিন পত্রিকা ধরা পড়লো, পত্রিকায় আসতো, ওই দিনই আপনি ভবিষ্যতের এই রকম তার সাথে একটা কন্ট্রাক্ট ছিল, 1 মাস পরে আপনি তাকে মাল ডেলিভারি করবেন, আপনি তো সেই মাল ডেলিভারি বন্ধ করে দিতে পারেন। এটাকে বলা হচ্ছে অ্যান্টিসিপেটরি ব্রিচ অফ কন্ট্রাক্ট। কারণ আপনি বুঝতেছেন তার যে অবস্থান, সে আজ থেকে 1 মাস পরে হ্যাঁ এরকম সাহেব তার যে আপনার হচ্ছে কি হসপিটাল, সে হসপিটালের সাথে তা আপনি কন্ট্যাক্ট করলেন, কিন্তু হসপিটালে তার এখন যে অবস্থান আপনি বুঝতেছেন আগামী 20 দিন পরে সে হসপিটালে আর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে সেই রকম করে আপনি ব্রিজ করেও আপনি অ্যান্টিসেপ্টিক করেও আপনি কি করতে পারেন, আপনি তার কাছ থেকে ড্যামেজ চাইতে পারেন, তার সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে দিতে পারেন। তাহলে ব্রিচ অফ কন্ট্রাক্ট হচ্ছে 4 প্রকার: মাইনর পার্সিয়াল ব্রিচ, মেটেরিয়াল ব্রিচ, ফান্ডামেন্টাল ব্রিচ অফ কন্ট্রাক্ট, অ্যান্টিসেপ্টিক ব্রিচ অফ কন্ট্রাক্ট। মেটেরিয়াল ব্রিচ অফ কন্ট্রাক্ট সম্পর্কে আবার এখানে কি বলছে, দি ফলোইং is defined by the restatement of contract must be present to determine whether or not a material breach to occur. মেটেরিয়াল ব্রিচের ক্ষেত্রে মেটেরিয়াল ব্রিচ হয়েছে কিনা সেগুলা আগে কি করতে হবে, ডিটারমিন করতে হবে। ডিটারমিন করার জন্য আপনার ডিসিশনে যাওয়ার আগে অনেকগুলা কোশ্চেন চিন্তা করতে হয় যে আসলে মেটেরিয়াল সার্ভ হয়েছে কিনা। The extent to which the injured party will be deprived of the benefit which he reasonably expected. যে ইনজুর্ড পার্টি সে কি ডিপ্রাইভ হয়েছে কিনা এর ফলে, এরকম ব্রিচের ফলে, সেটা তার দেখতে হবে। ইনজুর্ড পার্টি উইল বি ডিপ্রাইভ অফ দ্য বেনিফিট হুইচ রিজনেবলি এক্সপেক্টেড, সে যে পরিমাণ সে আশা করছিল। The extent to which the injured party can be adequately compensated for the part of that benefit of which he will be deprived. সে যে ইনজুর্ড পার্টি তার এই যে পরিমাণ হলো সেটা যথার্থ ভাবে কম্পেনসেটেড করা হয়েছে কিনা, adequately compensated for the part of that benefit of which he will be deprived. The extent to which the party failing to perform or to offer to perform will suffer forfeiture. হ্যাঁ, যেটার জন্য পার্টি পারফর্ম অথবা সে তার জন্য কাজ করার জন্য পারফর্ম করার জন্য চাইছিল, অফার করছিল, সেটা করতে সে ব্যর্থ হয়েছে কিনা, এরকম 3-4টা কোশ্চেন অ্যানালাইসিস করে তারপর যদি দেখা হবে যে এটা কি আসলে মেটেরিয়াল ব্রিচ ছিল কিনা। তাহলে আপনার ডিটেলস দেখবেন, এক থেকে আমরা আরো দেখতে পারবো এবং সেখান থেকে আমরা আরো ডিটেলস করতে পারবো। সবগুলো তো আমার দ্বারা পড়া সম্ভব হবে না। ডিসচার্জ অফ ব্রিচ, আপনি যে ভঙ্গ হলো সেটা ডিসচার্জ করার ওয়েটা, ব্রিচ অফ কন্ডিশন ক্যান রেজাল্ট ইন দ্য কন্ট্রাক্ট বিং টার্মিনেটেড। এই কন্ডিশনের যেটা সেটা ব্রিচ হলে সেটা রেজাল্ট হলো কি কন্ট্রাক্টটা টার্মিনেট হয়ে যায়। লেস সিরিয়াস ব্রিচ ক্যান রেজাল্ট ইন এ মনিটারি অ্যাওয়ার্ড or an equitable remedy. যদি আপনার সিরিয়াস ব্রিচ হয় সেখান থেকে হয়, তাহলে সেখান থেকে ঠিকভাবে সেগুলার প্রতিদান নিতে হয় অথবা an equitable remedy নিতে হয়। The right to treat a contract as discharge for which is similar in many ways to the right to resign for misrepresentation. Indeed, the terms resigned and rescission are often used to describe ending a contract for which to. অর্থাৎ এখানে যে এই টার্মসটা বলছে রিসাইন মানে কি, হ্যাঁ, বা রিসিশন মানে কি, এটা মানে হচ্ছে আপনার কন্ট্রাক্টটা শেষ করে দেওয়া। ডেসক্রাইব এন্ডিং এ কন্ট্রাক্ট ফর which to,
Discharge for breach does not normally mean that the parties must be put back into their original position. মানে একটা জিনিস আপনি ডিসচার্জ করে দেওয়ার মানে এই নয় যে আপনি পার্টি দিয়ে আগে যে পজিশন তার অরিজিনাল পজিশনে ফেরত আসবে, এরকম না। ডিসচার্জ করলে দুই পার্টিরই কি কম বেশি ক্ষতি হয়। The contract might have gone too far for that. For example, a hire contract or a lease might be ended as a result of breach which occurs a long time after the hiring or lease is started. So might an agency, partnership or employment contract. The effect of rescission for breach therefore will be the end of the contract for the future. Sums already due must be paid and obligation already incurred must be honored, but obligations which have not yet become due are discharged. Moreover, a victim can be discharged from continuing obligations for the future. An employee wrongfully dismissed is no longer bound by a restraint of trade clause in his employment contract. মানে ডিসচার্জ অফ ব্রিচ মানে এই নয় যে আপনি অরিজিনাল পজিশনে ফিরে যাওয়া। ডিসচার্জ অফ ব্রিচ হলে কি হয়, আপনি এমন রকম কিছু নেচারের উপর ডিপেন্ড করে। এরকম আছে আপনি লিজে আপনি কাজ করছেন, তার লিজে কাজ করলেন 5 বছর পরে ডিসচার্জ হলো, লিজ দিচ্ছেন 10 বছরের জন্য। 5 বছরে যে কাজ করা সে কাজ তো হলোই, সেই কাজের জন্য যেটি হলো সেগুলো যে ভাড়া নিলেন সেই ভাড়াগুলো আপনি লিজ পেমেন্ট করতে হবে, সেগুলোর জন্য অব্লিগেশন আগের যে অব্লিগেশন সেগুলা মিট আপ করতে হবে, ফার্দারের জন্য এটা আপনি ডিসচার্জ করতে পারবেন। হ্যাঁ, কিন্তু আগেগুলো সেটা পরিশোধ করতে হবে। এরকম করে বিভিন্ন যে অব্লিগেশন গুলো সেই অব্লিগেশন গুলো আগে মিট আপ করতে হবে। হ্যাঁ, অরিজিনাল পজিশন ডিসচার্জ মানে এই নয় যে আপনি আগে তার মধ্যে চার্জার হয়ে গেলেন, তা না। এখানে যে ফাইন্যান্সিয়াল রিলেশন আছে সেগুলো আগে শুধরাইতে হবে। Non-monetary remedies specific performance. In some instances, monetary compensation will be an inadequate remedy for breach of contract. সাধারণত যেটা হয়, উদাহরণস্বরূপ মানিটারি কম্পেনসেশন উইল বি ইনএডিকুয়েট। অনেক ক্ষেত্রে আপনি শুধুমাত্র টাকা দিয়ে দিলেন, সেটা দিয়ে আসলে ব্রিচ অফ কন্ট্রাক্টের রেমিডি হয় না। জাস্টিস উইল অনলি বি ডান ইফ দ্য offending party is ordered to do or refrain from doing some action. Thus, the court may award a dictum for specific performance which orders the party to carry out his contractual promises with liability as for penalties for contempt of court if the order is not obeyed. This is an equitable remedy and discretionary as compared with the common law damages which may be claimed as a right. অর্থাৎ আমরা বলছি কমন ল ইকুইটি ক্ষেত্রে যে পার্থক্যটা, এই নন মানিটারি যে রেমিডিজ গুলা সেগুলা ইকুইটির মাধ্যমে দেওয়া হয়, ইকুইটেবল রেমিডি বলা হয়। সেগুলা কোর্ট অফ দ্য ইকুইটি চ্যান্সারি মাধ্যমে যেটা হলো, সেই ইকুইটির মাধ্যমে যেটা হয় সেই কোর্টগুলা কি করে কমন লর যে গ্যাপটা সেটা ফিল আপ করার জন্য নন মানিটারি রেমিডি অথবা স্পেসিফিক পারফরমেন্স, আমরা সেখানে উদাহরণগুলো আমরা পড়ছি যে আমরা তারা কি করে স্পেসিফিক পারফরমেন্স আর নন মানিটারি ইনজেকশন যেগুলো জারি করে কোর্ট ডিক্রি দেয়, সেগুলো হচ্ছে নন মানিটারি রেমিডি। সবগুলা মানিটারি রেমিডির মাধ্যমে হয় না, নন মানিটারি কিছু রেমিডি দিতে হয়। ইনজাংশন করা, কোর্ট যখন ইনজাংশন দেয় যে এখানে কেউ এই কাজ এখানে কাজ করতে পারবে না ততক্ষণ পর্যন্ত ফার্দার এগুলা আপনার না হবে, ডিসিশনে না আসবে। The court, the order equitable remedy awarded at the discretion of the court is an injunction, an order of the court directing a person not to break a contract. It may be used to enforce a negative stipulation in a contract and is awarded on the same principles as specific performance. Remedies in sale of goods contract. The buyer's main remedies are to reject the goods, to treat the contract as repudiated, and or to claim damage. ঠিক আছে, বায়ার এবং সেলারের ক্ষেত্রে কি রাইটস কি সেগুলার সেল অফ গুডস কন্ট্রাক্টের ক্ষেত্রে সেই কথাগুলো এখানে বলছে। আমরা একটা ক্লাস অবশ্যই করবো সেল অফ গুডস অ্যাক্টের উপর শুধু, আরেকটা করবো কন্ট্রাক্ট অফ সেলের কন্ট্রাক্ট অ্যাক্টের উপর একটা। দুইটা ক্লাস আমরা নেক্সট ক্লাসে আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট দেখবো, তারপর সেল অফ গুডস অ্যাক্ট দেখবো। বায়ার্স মেইন রেমিডি আর টু রিজেক্ট দ্য গুডস। বায়ারের মেইন রেমিডি হচ্ছে গুডসটা রিজেক্ট করে দেওয়া। বায়ার কি করতে পারবে? বায়ার অবশ্যই সেই গুডসটা ইচ্ছা করলে সে তার মতো হলে নাই সে গুডসটা আর নিবে না। ট্রিট দ্য কন্ট্রাক্টে রিপুডিয়েটেড কন্ট্রাক্টটা বাতিল করে দিবে, এন্ড অর টু ক্লেম ড্যামেজ, অথবা সে এটার জন্য ড্যামেজ চায়।
সেলারের মেইন রেমিডি, সেলার মেইন রেমিডি আর সিউ ফর দ্য প্রাইস। সে যে দামটা দিল, গোসটা পাঠালো, সে দামটা চাবে, অথবা সে কেন গোসটাকে রিসিভ করলো না সেটার জন্য সে ড্যামেজ চাবে। তার গোসটা নিয়ে যেতে, গোসটা তৈরি করতে বা তার ওখানে পৌঁছানো পর্যন্ত তার যে খরচ হবে সেই খরচটা সে ড্যামেজ চাইতে পারে। In addition, the sale of goods like 1930, where the property in goods has not passed to the buyer, the unpaid seller, আমাদের সেল অফ গুডস একটা পয়েন্ট আছে আনপেড সেলার, যে যদি সেলার এখনো পর্যন্ত সেটা পেমেন্ট করে নাই সেটাকে বলা হচ্ছে আনপেড সেলার। যখন আনপেড সেলার হয়, the property in goods has not passed to the buyer, গোসটা যদি বায়ারের কাছে এখনো পৌঁছায় না, the unpaid seller has, in addition to his other remedies, a right of withholding delivery, similar to and who is expensive with his rights to of lien or stoppage of transit where the property has passed to the buyer. সেলার কি করতে পারে? সেলারের ক্ষেত্রে তার দায়িত্ব থাকে, যদি সে আনপেড সেলার হয়ে থাকে, সে গোসটা তখন পর্যন্ত সেই গোসটা কি করবে না, তার কাছে পৌঁছাবে না, তার সেলারের কাছে গোসটা রেখে দিবে, তার কাছে লিয়েন রাখবে, সে স্টপেজ করে দিবে, হ্যাঁ, ট্রানজিটটা যেখানে আছে সেখানে রেখে দিয়ে সে তার রেমিডিটা নিতে পারে। তাহলে সে রেমিডি ইন গুডস অফ সেল অফ গুডস কন্ট্রাক্টের ক্ষেত্রে বায়ারের ক্ষেত্রে একটা রেমিডি আছে এবং সেলারের ক্ষেত্রে রেমিডি আছে। বায়ারের রেমিডি হচ্ছে সে গুডস রিজেক্ট করে দিবে, সে কন্ট্রাক্টটা বাতিল করে দিবে, তার জন্য সে তার যদি কোনো ক্লেম ড্যামেজ হয় তাহলে সেটা জন্য সে ক্লেম করতে পারে। সেলারের রেমিডি হচ্ছে এরকম, সে গুডসটার যে টাকা পাইলো না অথবা ড্যামেজের জন্য সে কি করতে পারবে, মামলা করতে পারবে। ইন এডিশন, সে যদি আনপেড সেলারের পর্যন্ত হয়, গোসটা সে ডেলিভারি না করে থাকে, তাহলে সেই পর্যন্ত যদি থাকে, যেই পর্যন্ত গেছে সেই গোসটা তার হাতে লিয়ে রেখে দিবে, সেই গোসটা তার সে আর ট্রানজিট করবে না, ট্রানজিটে স্টপেজ করে দিবে, হ্যাঁ, বাইরের কাছে গোসটা হ্যান্ড ওভার করবে। Damages for breach. The party injured by a breach of contract has a right to claim damages to compensate for loss suffered as a result of the breach. There are the 5 main problems. হ্যাঁ, যদি কেউ ব্রিচ করে তাহলে সেক্ষেত্রে ড্যামেজ হবে। ড্যামেজটা কি হবে? পার্টি ইনজুর্ড বাই এ ব্রিচ অফ কন্ট্রাক্ট হ্যাজ এ রাইট টু ক্লেম ড্যামেজেস টু কম্পেনসেট ফর লস সাফার্ড এজ এ রেজাল্ট অফ দ্য ব্রিচ। ব্রিচের কারণে বায়ার কি করতে পারে? সে কম্পেনসেট চাইতে পারবে। দেয়ার আর 5 মেইন প্রবলেম, কিন্তু সেখানে প্রবলেম হচ্ছে 5টা। এখানে মেইন প্রবলেম একটা হচ্ছে রিমোটনেস এন্ড কজনেস। আপনার বায়ার যখন আপনার এই ড্যামেজটার জন্য, ব্রিচের জন্য যে ড্যামেজ পাবে, সেটা মালটা তার কাছ থেকে গেল, সেলারের কাছ থেকে গেল, কিন্তু বায়ার তো রিমোট এরিয়াতে, হ্যাঁ, অথবা সেখান পর্যন্ত পৌঁছানো, সেটা তার একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেটা মেজারমেন্ট করা একটা ফ্যাক্টর হয়, যে তার জন্য কতটুকু ড্যামেজ হবে, সেই গোসটা কোন অবস্থায় ছিল তখন, তখন বায়ার কি এটা গ্রহণ করছে কি করে নাই, ওই টাইমের কি অবস্থায় ছিল সে, বা গোসটা যখন প্রসেস করে সেই ক্ষেত্রেও একটা হতে পারে। গোসটাকে তৈরি করতে হচ্ছে তার জন্য, সেলারের জন্য, বায়ারের জন্য শুধু মিটিগেশন বাই ক্লেমের কন্ট্রিবিউটরি নেগলিজেন্স, দুজনেরই অনেক সময় নেগলিজেন্স হতে পারে। সেই কন্ট্রিবিউটরি নেগলিজেন্স আছে কিনা, হ্যাঁ, পসিবল লিকুইডেটেড ড্যামেজ ক্লজ, এখানে যদি আপনার যে ড্যামেজের যে ক্লজ দেওয়া আছে সেগুলো কি পসিবল কিনা লিকুইডেট করে দেওয়া, দুজনকে মানে মিট আপ করে দেওয়া, এই সেই বিভিন্ন কথাবার্তা আছে। আপনার রুলগুলো আমরা পড়বো। হ্যাঁ, লিমিটেশন অফ অ্যাকশন, কন্ট্রাকচুয়াল অব্লিগেশন ক্ষেত্রে আর কি আমরা ডাইরেক্টলি আমরা ওই সেল অফ গুডস একটা পড়বো, এবং কন্ট্রাক্ট 1872টা পড়বো। একটু টাইমে গেছি, নাহলে আমি শেষ করতে পারবো না। এর জন্য আপনাদের এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমরা বলতে পারবো। এখানে ছিলাম ব্রিচ অফ কন্ট্রাক্ট, মাইনর ব্রিচ। এখান থেকে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন? স্যার 4টা ব্রিচ আরেকবার একটু যদি মানে বলতেন আর কি। ব্রিচ আমরা 4 প্রকারের ব্রিচ বলছি, একজন বলেন তো কি বলছি আমরা? 4টা ব্রিচ একজন বা অন্য একজন আলোচনা করেন, আমি হচ্ছে আপনারা আলোচনা করলে এটা বেশি গুরুত্বপূর্ণ হয়, আপনারা বুঝতে পারেন। আমরা 4টা ব্রিচ কি কি বলছি মাইনর বলেন, একজন বলেন। আর একটা মাইনর অর পার্শিয়াল ব্রিচ,
ম্যাটেরিয়াল বিচ, ফান্ডামেন্টাল বিচ, আর এন্টিসিপিটি। অ্যান্টিসিপেটরি বিচ। জি। মাইনর বিচ বলতে স্যার যেখানে অল্প মানে জাস্ট বিচ হয়েছে, মানে জাস্ট ন্যূনতম একটা বিচ, যার কারণে কন্ট্রাক্টটা পুরোপুরি বাতিল হবে না। আর ম্যাটেরিয়াল বিচ বলতে এখানে ফেইলিওর টু পারফর্ম এ পার্ট অফ এ কন্ট্রাক্ট, অর্থাৎ একটা অংশের বিচ হয়েছে স্যার, এই কারণে কন্ট্রাক্টটা বাতিল হতে পারে। কন্ট্রাক্টের একটা কন্ট্রাক্টের অংশ বিশেষ সে পারফর্মই করতে পারবে না, ফেইলিওর টু পারফর্ম, ফেইলিওর টু পারফর্ম, সে পারফর্মই করতে পারবে না টোটালটা। জি জি জি। ঠিক আছে, হ্যাঁ। এই কারণে কন্ট্রাক্টটা বিচ করতে পারে, অথবা বিচ করার জন্য যে ড্যামেজ, সে ড্যামেজ ক্লেম করতে পারে। আর ফান্ডামেন্টাল বিচ বলতে যে মৌলিক কোনো মানে এগ্রিমেন্ট, মৌলিক কোনো কন্ট্রাক্ট যদি সে বিচ করে, যার কারণেও এটা বাতিল হতে পারে এবং সে ড্যামেজ ক্লেম করতে পারে। টার্মিনেটও করে দিতে পারে, টার্মিনেটও করে দিতে পারে। জি, টার্মিনেট করতে পারে। তারপর বলেন অ্যান্টিসিপেটরি আমরা কি করছি? এইটা স্যার একদম ক্লিয়ার হয়নি স্যার। অ্যান্টিসিপেটরি হচ্ছে আপনি ভবিষ্যতে সে এই কন্ট্রাক্টটা, আমি আজকে আপনার সাথে কন্ট্রাক্ট করলাম, আমি বুঝতেছি আপনি এই কন্ট্রাক্টটা আপনি কি করতে পারবেন না, অনার করতে পারবেন না, কন্ট্রাক্টটা পারফর্ম করতে পারবেন না। কখন বুঝলাম? আপনার সাথে কন্ট্রাক্ট করছি আমি এক সপ্তাহ বা 15 দিন আগে, বা আপনার সাথে বিজনেস করতেছি। আমি একটা উদাহরণ দিচ্ছি এখানে, যেমন মনে করেন যে কেউ যদি আমরা যেমন বিভিন্ন সময় বিভিন্ন রকম আমরা পত্রিকায় দেখছি, যেমন হচ্ছে সাহেব, তার যে আপনার হসপিটাল, তার যে রিপুটেশন, এক সময় এমন রিপুটেশন ছিল, হ্যাঁ, সে যে কোনো কাজ করতে পারে, তার সাথে আমরা কন্ট্যাক্ট করলাম। কিন্তু যখন সে কোনো ক্লেমে সে জড়িত হয়ে গেল, এট এ টাইমে জড়িত হওয়ার সাথে সাথে তার কিন্তু এত সব মানে ক্লেম আসতেছে রাষ্ট্রদ্রোহী, সেই ক্ষেত্রে সে কোনো কিছু করতে পারবে না, ভবিষ্যতে সে সব কাজ তার বন্ধ, সে জিরো হয়ে যাবে। তাহলে যখন আমি বুঝতেছি, যখন তার নামে যখন এই নিয়ে মামলা শুরু হলো, তখন আমি রিয়েলাইজ করতে পারছি যে ভবিষ্যতে সে এই কাজগুলো তার দ্বারা করা সম্ভব নয়, সে তার সাথে আমি আর মায়ের কন্ট্রাক্ট গুলো সামনে থেকে আগাবো না, তার সাথে আমি কি করে ফেলবো, কন্ট্রাক্ট বাতিল করে দিবো। এটা হচ্ছে অ্যান্টিসিপেটরি ব্রিচ অফ কন্ট্রাক্ট, ভবিষ্যতে এখানে চিন্তা করে। আরেকটা বিষয় বলছে স্যার, যে ওই এখানে বলছে যে উইল ফেল টু পারফর্ম, যদি পারফর্ম করতে হিজ বা হার, সে পারফর্ম করতে যদি কোনো অংশের পারফর্ম করতে না পারে, ফেল করবে, এরকম যদি মনে হয় অফ দ্য কন্ট্রাক্ট ইন দ্য ফিউচার, and can terminate, সে টার্মিনেট করতে পারে দ্য কন্ট্রাক্ট and sure of damage before the breach happens। তো স্যার এখানে যদি আগেই মানে সে তো ব্রিচ করবে, এর আগে আমি এটা ড্যামেজটা ক্লেম করতে পারি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, এটা হচ্ছে ভবিষ্যতে সে পারবে না সেরকম অনুমান করে আমি এটা করছি। এরকম অনেকগুলো উদাহরণ আছে, যেমন আমি খুব ভালো একজন মানুষ, আপনি মনে করে নিতেছেন আমার কাছে সাথে অনেক কিছু, আপনি আমাকে বিশ্বাস করতেছেন, আমার সাথে কন্ট্যাক্ট করতেছেন, কিন্তু যখন আমি রাষ্ট্রীয়ভাবে কোনো যখন আক্রান্ত হয়ে যাব, রাষ্ট্রীয়ভাবে যখন আমার নামে কোনো কিছু হয়ে যাবে, ঠিক তখনই আপনি যদি ইয়ে হন, একটু মানে কি বলে ওয়াচফুল লোক হয়ে থাকেন, আপনি যেদিন শুনবেন সেদিন থেকে আপনি কি হবেন, চিন্তা করবেন যে আমি তো তার সাথে বিজনেস ছিল, সুতরাং এখন থেকে আমি কি করতে হবে, আমার কাজগুলো কিভাবে তার কাছে সরে যেতে পারি, সেই চিন্তা আপনার করতে হবে। এটা হচ্ছে অ্যান্টিসিপেটরি পাওয়ার, অ্যান্টিসিপেটরি পাওয়ার। আর এই কন্ট্রাক্টের ক্ষেত্রে বলছে অ্যান্টিসিপেটরি ব্রিচ অফ এ কন্ট্রাক্ট। কিন্তু স্যার শেষে যদি যেটা আমরা ড্যামেজ ক্লেম করলাম, সেটা যদি শেষে সে পার্টি যদি বিচ না করে, সেই ক্ষেত্রে তো আর এটা মানে কন্ট্রাক্টটা ইয়ে হবে না। ড্যামেজ ক্লেম করলেন মানে তো আপনি নিজেই টার্মিনেট করে দিতে, মানে আপনি তার সাথে আর কন্ট্যাক্ট করবেন না, সেই রকম সিদ্ধান্ত চলে গেছেন। সে তো পারবে না, সে তো কনফার্ম। আপনি যখন ড্যামেজ ক্লেম করবেন তখন আপনি জেনেই ফেলছেন সে পারবেই না। এরকম সাহেব প্লাস কিছুদিন আগে যেমন আরো কি কি যেন আপনার স্কুল সিটি কর্পোরেশনের এরকম একজন ভালো একজন লোক ছিলেন, যেন নামটা তার ভুলে গেছি, সেও কিন্তু অনেক রকমের টাকা পয়সা, অনেক কন্ট্রাক্ট করতো, অনেক করে তার প্রিন্টিং প্রেস ছিল, এমআইসিআর চেক প্রেস করতো। যেদিন থেকে মনে করেন এরকম তার কাছে সবাই কিন্তু সাবধান হয়ে যাবে, সব এমআইসিআর চেক তার কাছে নতুন করে আর রিকুইজিশন দেয় না, তার সাথে পেমেন্টও করতেছে না, সব পেমেন্ট এরকম আছে। হ্যাঁ, আদান দিয়েছে সম্ভবত। হ্যাঁ, ফান্ডামেন্টাল আর হচ্ছে ওই যে মেজর, দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কিছু? ম্যাটেরিয়াল হচ্ছে একটা পার্ট আর কি, আপনার কন্ট্রাক্টের একটা পার্টই আপনি পার্কিং করতে পারবেন।
ঠিক আছে, এটা হলো একটা মেটেরিয়ালের অংশ, একটা অংশ বিশেষে একটা দিয়ে করলো। আর ফান্ডামেন্টাল যেটা, সেটা হচ্ছে মূল আপনার ব্রিজ করা। ফান্ডামেন্টাল হলে সেটা আপনি টার্মিনেট করে দিতে পারবেন, কিন্তু মেটেরিয়াল হলে সেটার জন্য আপনি টার্মিনেট করতে পারবেন না, আপনি সেটার জন্য ড্যামেজ আক্ট করতে পারবেন। স্যার তাহলে মাইনর আর তার ম্যাটেরিয়াল ডিফারেন্সটা কি? মাইনরটা হচ্ছে আরো ছোট আর কি, একেবারে ছোট পার্সিয়ালের একটা দিয়ে করে। আর মেটেরিয়াল হলো একটা পার্ট, একটা কন্ট্রাক্টের একটা সাইট আপনার ইয়ে হলো। আর মাইনর একেবারেই মানে নেগলিজিবলও বলতে পারেন। মাইনরের জন্য তো আমরা মানে ড্যামেজ ক্লেম করতে পারবো কিন্তু কন্ট্রাক্ট বাতিল করতে পারবো না, দুইটা কেসে মাইনর এবং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কন্ট্রাক্টটা বাতিল করতে পারবো না কিন্তু ড্যামেজ ক্লেম করতে পারবো। ড্যামেজ ক্লেম করতে পারবো দুইটার ক্ষেত্রে ড্যামেজ। আর মাইনরের ক্ষেত্রে খুবই অল্প পরিমাণ কন্ট্রাক্টের অংশ যেটা হচ্ছে ব্রিচ করছে, আর ম্যাটেরিয়ালের ক্ষেত্রে হয়তো একটা বড় অংশ বা কিছু স্যার এখানে একটা পার্ট কন্ট্রাক্টের হ্যাঁ। ইয়ে করছে, ব্রিচ করছে। মাইনরের ক্ষেত্রে লাইনটা আমি ঠিক বুঝি না। ইজ when the non breaching party of the contract is not entitled to an order for performance of his obligation. মানে নন ব্রিচিং পার্টি সেটা অব্লিগেশনের জন্য সে অর্ডার করতে পারবে না, দাবি করতে পারবে না, ড্যামেজ করতে পারবে। নন ব্রিচিং পার্টি সে যে তার যে অব্লিগেশন সেগুলা, সে তার যে দায়িত্ব, সে দায়িত্বগুলা সে যে বাতিল করার মতো বা দায়িত্ব সে পালন করবে না, এরকম কোনো অর্ডার সে করতে পারার মতো তার ক্ষমতা নাই। এটা মাইনর ব্রিচ, অর্থাৎ সামান্য ব্রিচ। এটার জন্য আপনি বলবেন না যে হ্যাঁ সেই এই কন্ট্রাক্টের এই টার্মস মিস করছে, আমি তার সাথে কি করবো না, টাকা তার থেকে পরিশোধ করবো না, অথবা তার গুডস আমি ডেলিভারি দিব না, এই কথা আপনি বলতে পারবেন না। এটা বলছে নন ব্রিচিং পার্টি সেই ক্ষমতা নাই, সেই এন্টাইটেল তাকে দেওয়া হয়। মানে সেক্ষেত্রে কন্ট্রাক্ট কন্টিনিউ করবে, কন্ট্রাক্ট কন্টিনিউ করবে। কন্ট্রাক্টের জন্য সে শুধুমাত্র কিছু ড্যামেজ যেটা হয়েছে সেটার জন্য সে কিছু টাকাটা শুধু কালেক্ট করতে পারে, অথবা তার যে ক্ষতি হইলো সেই গোষ্ঠটা সে চুকায় নিতে পারে, এতটুকু পারে। বাতিল করতে পারবে শুধু ফান্ডামেন্টাল এবং ফান্ডামেন্টাল ব্রিচের ক্ষেত্রে শুধু ফান্ডামেন্টাল এবং এন্টিসেবিটরি তো একটা বিশাল ব্রিচ। হ্যাঁ, আপনি ভবিষ্যতে আপনি তার সাথে বিজনেসের টোটাল বিজনেসে ক্লোজ। আর ফান্ডামেন্টাল হচ্ছে এই কন্ট্রাক্টের জন্য সে ফান্ডামেন্টাল নষ্ট করে ফেললো, সুতরাং আপনি তার সাথে আর আপনার ড্যামেজ ক্লেম করতে পারেন, ন্যাচুরালি আপনি ইচ্ছা করেন তার সাথে কন্ট্রাক্ট টার্মিনেট করে দিতে পারেন। কিন্তু এন্টিসেবিটরি ব্রিচ হলে কিন্তু আপনি কন্ট্রাক্ট টার্মিনেট হয়ে যাবে অটোমেটিক্যালি। এখানে ডাবল এন্টিসিপেট তো ডাবল। কিন্তু আমি বলে দিছি, এখানে যদি এখানে বলে নাই, আমি কিন্তু বলে দিছি আপনাকে, সেগুলো নরমালি যেটা হয় সেটা রাষ্ট্রদ্রোহের ক্ষেত্রে হয়। নরমালি যেটা হয় সেটা রাষ্ট্রীয় বা অথবা আপনার ইন্টারন্যাশনাল পলিসি দেওয়ার জন্য এটা হয়। আপনি আগে থেকে বুঝতেছেন এই পলিসি তার পক্ষে সম্ভব, বাস্তবায়ন করা সম্ভব না। স্যার কোনো কোম্পানি বা অন্য কোনো ইয়ার ক্ষেত্রে আমরা এটা করতে পারি না স্যার, ক্লেম বা ড্যামেজ ক্লেম করতে পারি না? না না, শুধু রাষ্ট্রীয়ভাবে যখন তার কোম্পানির বিরুদ্ধে যখন হয়ে যায়, যখন আপনি জানতে পারছেন, তখনই আপনি এই কাজটা করতে পারেন। আপনি ইন্ডিভিজুয়াল করতে পারেন, আপনি কখন করবেন, যখন রাষ্ট্রীয়ভাবে কোনো কিছু আসে তখনই আপনি এন্টিসিপেটরি করতেছেন। আপনি বলবেন যে এই জন্য আমি এটা তোমার সাথে বাতিল করলাম কন্ট্রাক্ট। নামাজের পরে কি ক্লাস কন্টিনিউ? নামাজের পরে আমরা ক্লাস তো কন্টিনিউ করব না, কারণ আপনাদের নামাজের পরে আবার ক্লাস আছে। হ্যাঁ, আপনাদের 7:15 থেকে ক্লাস আছে, আমি নামাজের আগে শেষ করে দিচ্ছি। আপনাদের কাজ হলো আপনাদের এগুলা দেখবেন। আমরা নেক্সট কালকেও মনে আমাদের ক্লাস আছে, আমাদের রুটিন অনুযায়ী আমরা এখন রুটিন অনুযায়ী করবো। ইন এডিশন যদি কোনো ক্লাস নেই তাহলে আপনাদেরকে মেইল দিয়ে জানিয়ে দেব। তাহলে এখন কি তাহলে শুক্র শনিবার শুধু ক্লাস? শনিবার এবং আমাদের বর্তমানে রুটিনে শনিবার সোমবার। ঠিক আছে, তাহলে শুক্র শনিবার কনফার্ম, সোমবারটা শিওর না, ডিপেন্ডস আপন দা টাইম অফ দা আওয়ার কমিউনিকেশন। আচ্ছা স্যার, আজকে যে দুটো লেকচার দেখালেন, প্রেজেন্টেশন দেখালেন, স্লাইড, এই দুটোর কি স্যার কোনো শীট আছে আলাদা করে, মানে এটার বাইরে? এটার বাইরে শীট আছে, এটার বাইরে মেইন শীট হচ্ছে আমার একটা ওয়ার্ড ফাইল দেওয়া আছে আপনাদেরকে, এই ওয়ার্ড ফাইল থেকে সব আছে এখানে এগুলা। আরেকটা হলো যে আমরা কন্ট্রাক্ট 1872 আপনাদেরকে দিচ্ছি, আর হলো সেল অফ গুডস 1930 এটা দিছি। এই দুইটা জিনিস এগুলো হচ্ছে আপনাদের। জি ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে আমরা করব, সেটা হচ্ছে কন্ট্রাক্ট 1872 আমরা পড়বো কালকে। ওকে স্যার। ঠিক আছে, তো ভালো থাকেন। আমরা নামাজের পরে হয়তো বেরিয়ে যাবো, আমরা নামাজ পর্যন্ত নামাজ পড়ব। ধন্যবাদ স্যার। তাহলে আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকেন, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি।
জি স্যার বলেন স্যার। আমরা শেষ করে দিচ্ছি, তাহলে আমরা আপনাদের নেক্সট ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে জি স্যার, সালাম স্যার। ভালো থাকেন। জি স্যার, ভালো থাকেন স্যার, আল্লাহ হাফেজ। পোস্ট কেউ আছেন, আইসিবি থেকে কেউ আছেন? স্যার স্যার আছে স্যার, বলেন। হ্যাঁ, আমরা ক্লাস শেষ করে দিচ্ছি। জি স্যার। Okay, ভালো থাকেন। আগামীকালকের ক্লাসটা স্যার কয়টায় আপনার? আগামীকালকে আমার ক্লাস তো জানি না, আপনারা কয়টা দিবেন? কয়টায় দিব স্যার? কয়টা আছে জানি না, আপনারা যদি পারেন সন্ধ্যার দিকে দেন, আর যদি না পারেন আগের যে রুটিন টাইম ওই টাইম। এখানে স্যার শিডিউলে 10:45। 10:45। এখন আপনারা কি শিডিউলে এই টাইমে দিলে স্টুডেন্টদের একটু প্রবলেম হয় আর কি, স্টুডেন্টরা সাধারণত বিকালে হলে ভালো হয়, তাদের সন্ধ্যার দিকে হলে। বিকেলে স্যার শিডিউল তো ফাঁকা নাই। ফাঁকা না থাকলে তো কি করবেন, না থাকলে এই টাইমে দিবেন। যদি আচ্ছা। শিডিউল ফাঁকা থাকে তাহলে আপনারা সন্ধ্যার দিকে দিবেন, সন্ধ্যা 7টার পরে বা 10টায় দিয়ে দিই, 10টায়। এখানে টাইম কয়টায়? 10:30 না? 10:45 স্যার টাইম। 10:45 রাখবেন, 10টা দিবেন কেন? আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এনে শিডিউল যদি আপনার চেঞ্জ করতে হয় তাহলে সন্ধ্যার দিকে পারলে দিবেন। আচ্ছা, তাহলে সন্ধ্যার এইটাই দিকে রাখেন। সুযোগ নাই স্যার সন্ধ্যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে এই শিডিউলই রাখেন। আচ্ছা স্যার। ওকে।